দেখ, আমরা পড়বো আজকে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের তোরা অসুবিধা বলছিলি যে তোরা অসুবিধা আছে রাশিবিজ্ঞানে। মিঠুন, হ্যালো, মিঠুন আছে নাকি রে? কোথায় গেল মিঠুন? আচ্ছা, আমার কথাগুলো শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ, হ্যাঁ, বাকিরা কি জয়েন করবে না সেটাই বলছি। হ্যাঁ, শুরু করলে বলে দিচ্ছি ঠিক আছে, কিন্তু ব্যাপারটা ওরা তো এগুলো ওদেরও তো প্রবলেম থাকতে পারে না, তো সেটাই বলছি। না, অতক্ষণ তো দাঁড়ানো যায় না নাকি, টাইম দেওয়া হয়েছে না। আচ্ছা, তোরা রাসায়নিক বিজ্ঞানটা তো অনেকে জানিস, তোদের অসুবিধাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি বলবি? হুম। হ্যাঁ রে, তো রাসায়নিক বিজ্ঞান। হুম। হুম, বুঝলাম। তো দেখ, ব্যাপারটা তোরা এটা পড়েছিস নিশ্চয়ই কিছুটা, ঠিক আছে? আচ্ছা, গড় বলতে আমরা কি বুঝি? গড়, গড় বলতে কি বুঝি? গড় বলতে কি বুঝি, কে বলতে পারবি? হুম। গড় মানে কি? হুম, তো ওটা তো ডেফিনেশনটা বললি, যে ওটার সংজ্ঞাটা কি, গড় বলতে কি বোঝায়। তা আমি জানতে চাইছি, গড় জিনিসটা আমাদের রিয়েল লাইফে বা এই যে বাস্তব জগতে আমাদের কিরকম কাজ করে বা কিরকম জানা হয়। আমি বুঝলি আমাদের বাড়িতে আহ, সে খড় নিতে এসেছিল, ঠিক আছে? তো খড়গুলো ভিজা ছিল, বুঝলি? তো 19, 20, 18, 19, 20 তিনটা ওজন করলো। বলছে যে ভিজা আছে, তো আমরা গড় হিসাবে আমি ওজনটা নিব, ঠিক আছে? তো ওরা বলছে যে তাহলে ঠিক আছে, গড় হিসাবে নাও। তাহলে এটা কি হবে গড়টা? তোরা কত বলতে পারবি, গড়টা কত হবে এর? তিনটা বলতে পারবি কেউ? 19, ঠিক আছে? কারণ 19, কারণ ওই যে যে বললি তার নামটা কি রে? হ্যালো। আচ্ছা, হ্যাঁ। তাহলে দেখ, যেহেতু দেখ এটা তাহলে গড় কি করে হলো দেখ, আমি তিনটে যোগ করলাম, আর তিন দিয়ে, তিনটে যেহেতু আসছে, তা তিন দিয়ে ভাগ করলাম, তাহলে এটা কি পাবো? 19 পাবো, রাইট? তাই না? একটু রেসপন্স করবি, নাহলে আমি বুঝবো কি করে, হ্যাঁ? রেসপন্স করবি, না হলে একতরফা পড়াটা হয়ে যাবে। তো গড় বলতে আমরা এমন একটা সংখ্যা বুঝবো যেটা বাকি সব সংখ্যাগুলো কাছাকাছি থাকবে, ঠিক আছে? যে ধরে নে তোদের ক্লাসে গড় বলা হয়েছে, বয়সের যদি গড় বলা হয়, তাহলে যদি বলা হয় 15, তার মানে অ্যাকচুয়ালি তোদের ক্লাসে 14 বছর ছেলে আছে, হ্যাঁ? মানে 1 বছর 2 বছর এরকম গ্যাপে কিন্তু ছেলে থাকতেই পারে। তাহলে ওই এমন একটা নাম্বার যাতে আমরা মানে ওভারঅল জিনিসটাকে বোঝা যায় যে হ্যাঁ এরকম থাকতে পারে অ্যাকচুয়ালি, ঠিক আছে? যেমন এখানে 19, 18 ওজনেরও আছে, 20 ওজনেরও আছে, তার থেকে বেশি ওজনেরও আছে,
21 জন্য থাকতে পারে। তাহলে এটা একটা গড় হিসাব যেটা আমরা আন্দাজ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ এইটাই হচ্ছে ব্যাপার, এটা মাঝামাঝি জিনিসটা আমরা নির্ণয় করব। তাহলে এটা হচ্ছে মধ্যগামিতা। তোদের একটা ব্যাপার আছে মধ্যগামিতা, আমরা সবসময় তো রাশিবিজ্ঞানে আমাদের যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা মধ্যগামিতাই নির্ণয় করব। তো মধ্যগামিতার তিনটা ভাগ আছে, ঠিক আছে, মধ্যগামিতা। আচ্ছা, মধ্যগামিতা যেটা আছে, প্রথমে আছে যেটা আমরা গড় হিসাবে যেটা বলবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি গড় বলতে আমরা যৌগিক গড়কেই বোঝাবো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মধ্যমা, শুনেছিস তো নামটা, মধ্যমা। আর একটা আছে সংখ্যাগুরু। এই তিনটে জিনিস আমাদেরকে ভালো করে জানতে হবে, ঠিক আছে। সংখ্যাগুরু, সংখ্যাগুরু মানে এটাকে বলা হয় ভূইষ্ঠক, একটা অন্য নাম, ঠিক আছে। আচ্ছা, এই গড়ের মধ্যে আবার তোকে জানতে হবে, এই গড়ের এই যে গড়, যৌগিক গড়, ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, আবার যৌগিক গড়ও বলছি, ঠিক আছে। আচ্ছা, যৌগিক কেন বলছি, কে বলতে পারিস, যৌগিক কেন বলছি? এর সাথে আবার আছে, সেটা হচ্ছে ভারযুক্ত গড়, ঠিক আছে। নেক্সট আমাদের আছে প্রত্যক্ষ গড়, ঠিক আছে, প্রত্যক্ষ গড়। আর আছে কি কল্পিত, কল্পিত গড় বা সংক্ষিপ্ত গড় বা বিচ্যুত গড়ও বলা হয়, ঠিক আছে। আমি ওগুলো দেখছি না নামগুলো, ঠিক আছে, আরো নাম আছে। আমি অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এটা রিভিশন ক্লাস, তোদেরকে ডাউট ক্লিয়ার করতে হবে, সেজন্য আমি একটু জিনিসগুলো বলে দিচ্ছি যে কি কি আছে না আছে। আচ্ছা, তারপরে কি আছে, ক্রম বিচ্যুত বিচ্যুতি গড়, ঠিক আছে, এগুলো আছে। আর বাকি সব মধ্যমা বা এই সংখ্যাগুরু, এগুলো কি হয়, একটা ফর্মুলার সাহায্যে আমরা পড়ি, ঠিক আছে, বুঝলি। এগুলো আমাদের দেখতে হবে। দেখ, গড় তো একটাই ডেফিনেশন, আমরা এটাকে মানে মডিফাই করা হয়েছে, মানে কি বলতে মডিফাই বলতে, ওটাকে আবার মানে বড় বড় সংখ্যা থাকলে ওটা কি করে মানে গুণ করলে আবার অনেক বড় সংখ্যা চলে আসবে, এগুলোর থেকে অ্যাভয়েড করার জন্য, এগুলোকে একটু আড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম পদ্ধতি বের করেছি, ঠিক আছে। সেগুলো হচ্ছে আমাদের এই কল্পিত গড়, ক্রমবিচ্যুত গড়, এগুলো, ঠিক আছে। আর এই যে তিনটে গড়, প্রত্যক্ষ, কল্পিত গড় আর ক্রমবিচ্যুত গড়, এই তিনটে গড়ের কিন্তু মান কিন্তু সেম হয়, ঠিক আছে। যখন আমরা দেখবো দেখবো একটু পরে দেখবো। তো ক্লিয়ার হয়েছে জিনিসটা, এগুলো আমরা পড়বো। এটা মাইন্ডের মধ্যে একটা ছক করে নেয় যে আমরা এখানে রাশিবিজ্ঞানের মধ্যে আমরা এই জিনিসটা আমরা পড়বো, কখন কি কোনটা বলবো সেটা সূত্র সাহায্যে মনে রাখবো, ঠিক আছে, কারণ কি আমাদের সামনে মাধ্যমিক। তো গড় যেটা বললো, রিয়া যেটা বললো গড়, যৌগিক গড়। আচ্ছা, যৌগিক গড় একটু ধারণা দিই তোকে। যৌগিক কথার অর্থ কি, যোগ করা, ঠিক আছে। এই যে আমার যদি অনেকগুলো চল থাকে, ঠিক আছে, অনেকগুলো রাশি, চল রাশি যেটা n সংখ্যক চল রাশি, তাহলে যৌগিক গড় কি হবে, তাদের যোগ করো, আর যতগুলো সংখ্যা মানে n খানা সংখ্যা, তো n খানা n দিয়ে ভাগ করে দাও, এটাই হবে তার গড়, যৌগিক গড়, ঠিক আছে।
ক্লিয়ার? সে ইয়েস বল। ক্লিয়ার? আচ্ছা, বলছি যে যৌগিক গড়, যৌগিক কথা হতো কি, যোগ করা। ঠিক আছে, তো আমরা যদি এন খানা চলরাশি নিই, ঠিক আছে, আর তাদের মধ্যে যৌগিক গড় করা হয়, গড় করা হয় সাধারণভাবে, তাহলে কি হয়, তাদের যোগ করা, 1 মিনিট, এটা বারে বারে এরকম করতে হবে। ওকে, আর তোরা গুগল ফর্মটা সবাই ফিল আপ করিসনি, বুঝলি? গুগল ফর্মটা দেওয়ার কারণ হচ্ছে তোদের অ্যাটেন্ডেন্স কে পড়ছিস না পড়ছিস এই জিনিসটা জানা যেত। ঠিক আছে, কতদিন ক্লাস করছিস না করছিস। এই সবার ক্লিয়ার হয়েছে? দেখ, এখানে কোনো টিউশন পড়ছি না, আমি তোকে ডাউট ক্লিয়ার করছি। ঠিক আছে, তো যৌগিক গড়টা কি জিনিস তোরা সবাই বুঝতে পারলি? সবাই বুঝতে পারলি যে যদি এন খানা থাকে সংখ্যা, তাদের যোগ ডিভাইড বাই যতগুলো থাকবে ততগুলো। আসলে এই কম্পিটিটিভ পরীক্ষায় যখন যাবি তোরা, তখন এই ধরনের কোশ্চেন থাকে। ঠিক আছে, তো কোশ্চেন থাকে যে আমরা লিখতে ভুল করেছি, ধরলে এই x2টাকে লিখতে ভুল করেছি, এর মানের জায়গায় আমরা যদি 5 থাকে, মানে অরিজিনালি 5 থাকে, আমরা যদি লিখেছি 4, 4 লিখে তারপরে যোগ করে নিয়ে ভাগ করেছি। ঠিক আছে, তারপরে বললো যে ও না, ওই সংখ্যাটা আমাদের 5 হতো, তখন গড়টা কিরকম হতো? ঠিক আছে, তার চেঞ্জটা কি? ঠিক আছে, এরকম ব্যাপারটা হয়, বুঝতে পারলি? তো এইটা তোর কম্পিটিটিভ যখন পরীক্ষা দিবি তখন ওইটা কাজে লাগবে, তো মন দিয়ে শোন এটা। নেক্সট কি আছে, ভারযুক্ত। ভারযুক্ত গড় আমাদের ভারযুক্ত গড়, এ সবাই বুঝতে পারছিস তো? আছিস না, নাই ঘুমাই গেলে নাকি? সবাই আছিস তো? হুম, এটা মাঝে মাঝে একটু আওয়াজ দিবি, নাহলে বুঝতে পারবো না যে আছিস কিনা। ঠিক আছে, মিঠুন, যারা যারা থেকে বলছিস সব শেয়ার করেছিস তো লিঙ্ক? আচ্ছা ঠিক আছে, এখানে কোনো লজ্জার বিষয় নেই, ঠিক আছে? সবাই কিন্তু পড়তে এসেছে, ভালো নাম্বার তুলতে হবে ওদিকে সবাইকে। ঠিক আছে, অন্য সাবজেক্ট কি করবো জানি না, কিন্তু ম্যাথটা কিন্তু ভালো করে তুলতে হবে। তো দেখ, যৌগিক গড় আমরা পড়লাম, ভারযুক্ত গড়। ভারযুক্ত গড়টা কি হয়, এই যে আমরা x1 নিলাম, ঠিক আছে, x2 নিয়েছি, এরকম করে আমরা n খানা কোনো চলরাশি নিচ্ছি। ঠিক আছে, এগুলো একটা উদাহরণ দিলে তো আরো ভালো ক্লিয়ার হবে। তো এটা যদি আমাদের m1 সংখ্যক থাকে, ঠিক আছে, x2টা যদি আমাদের m2 সংখ্যক থাকে, ঠিক আছে, এভাবে যদি mn সংখ্যক থাকে, ঠিক আছে, তাহলে তাদের গড়টা কি হবে? নিশ্চয়ই তাদের যোগ, আর যতগুলো আছে তার ভাগ করবি, তাই তো? ক্লিয়ার? কতগুলো আছে এখানে, কতগুলো আছে এখানে, বল কতগুলো আছে? 84 কতগুলো আছে রে? না, আমি কি বলছি, এখানে 84 হচ্ছে এগুলো, ঠিক আছে, এন সংখ্যক এটা আছে, কিন্তু ও রিপিটেশন, মানে ওকে ধরা হয়েছে এন বার, x2টাকে ধরা হয়েছে m2 বার, আর xnটাকে ধরা হয়েছে mn বার। ঠিক আছে, তাহলে আমি বলছি টোটাল যেটা ডিভাইড করি সেটা হচ্ছে টোটালটা, তো যতগুলো থাকে, তাই না? বুঝতে পারছিস কথাটা?
তাহলে গড়টা আমাদের জিনিসটা কি হবে বলতো, x1 x1 এভাবে আমরা m1 বার x1 কে গুণ করা আর m1 দিয়ে x1 কে গুণ করা একই ব্যাপার না, মানে এটা যোগ করা আর গুণ করা একই ব্যাপার হবে না? হ্যাঁ রে, ক্লিয়ার আছে? আমি দু 3 বার 3 কে যোগ করা আর 3 দিয়ে 3 কে গুণ করা একই কাহিনী হলো কিনা? হবে, হবে। তাহলে আমি x1 এরকম করে লেখার থেকে আমি যদি m1 ইন্টু x1 লিখি তাহলে সুবিধা হয় নাকি? হ্যাঁ, সুবিধা হয়। তাহলে m1 x1 m2 x2 এরকম করে করে mn xn কতগুলো আছে, কতগুলো আছে? এই m1 প্লাস m2 প্লাস mn, তাই তো? m1 প্লাস m2 প্লাস টোটাল তো এটাই হচ্ছে নাকি? এইখানে দেখো মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তো? বাকিদের 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 ক্লিয়ার হয়েছে তো? এ রিয়া আপাতত ইয়ে কি ছিল? রিয়া নেই নাকি? দেখ জয়ন্ত বাউরি, আচ্ছা এটা ফুল স্ক্রিন করা যাবে না বুঝলি, ফুল স্ক্রিন করলে ওটা বোঝা যাবে না জাস্ট। তো দেখ এটা বুঝতে পারলি নিশ্চয়ই, ক্লিয়ার হয়েছে সবার? এখন দেখ এইটাকে বলা হয়, এইটার একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এটার বিশেষ নামটা হচ্ছে ভারযুক্ত গড়। ভারযুক্ত মানে ভার কি, এই যে m1 m2 এগুলো হচ্ছে ভার, তার মানে কতবার আছে সে, ঠিক আছে? সেই জন্য এটাকে বলা হয় ভারযুক্ত গড়। ক্লিয়ার? এটা হচ্ছে নাম, নামকরণ দেওয়া হয়েছে। তো আমরা কি এতবার যোগ করে লিখবো? নিশ্চয়ই না। তার তার জন্য একটা নোটেশন তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে সামেশন, ঠিক আছে? সামেশন। তো তোরা দেখতে পারিস যে সামেশনটা কি, এই যে এটা গ্রিক লেটার, ঠিক আছে? এটা সিগমা বলা হয়, তার অর্থাৎ সমষ্টি। আচ্ছা, তো এটা যদি আমি এইভাবে লিখি তো কিভাবে লেখা যায় দেখ, সামেশন আই ইকুয়ালস টু 1 টু 1 টু n mi xi, এটা হচ্ছে উপরেরটা সামটা, ডিভাইড বাই সামেশন i ইকুয়াল টু 1 টু, এটা হবে mn mi। দেখ এটা হচ্ছে লেখার পদ্ধতি, ঠিক আছে? তো ছোট করে একটা বলি, এটা summation I equal to 1 to 10 xi, এটা মানে কি কে বলতে পারিস? বল মানে কি? মানে হচ্ছে x1 x2 এভাবে x10 পর্যন্ত সংখ্যাগুলো নিয়ে যোগ, ঠিক আছে?
বোঝা গেল এটা? রেসপন্স কর। আচ্ছা হুম, আচ্ছা এখানে যদি আমি এম আই লিখতাম, ঠিক আছে, তাহলে কি হতো, এখানে আই 1 থেকে 10 পর্যন্ত, এখানে আই আর এইখানে আই, এখানে আই আর এখানে সাফিক্সে দেখ, মানে জাস্ট এখানে তাহলে এক্স ওয়ান এর সাথে এম ওয়ান থাকবে, ঠিক আছে, এখানে এম টু থাকবে আর এখানে এম 10 থাকবে। যেহেতু রান করছে কি পর্যন্ত, 10 পর্যন্ত, তা 10 সংখ্যা পর্যন্ত নিতাম, ঠিক আছে। আর এখন তোদের যদি একটা কোশ্চেন দিই, একটা কোশ্চেন করাই তোদেরকে, 1 টু জাস্ট 5 নিচ্ছি, 10 ইন্টু এক্স, 10 ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার, 10 ইন্টু আই স্কোয়ার, ঠিক আছে, 10 ইন্টু আই স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার কত হবে কে বলতে পারবে? কে বলতে পারবি? এক্সপ্রেশনটাই বল কি করে হবে। বলতে পারবে কেউ? বলতে পারবি না? দেখ ক্লিয়ার করে দিচ্ছি, দেখ আয়ের উপর ডিপেন্ড করছে, দেখ সামেশনটা কার উপর ডিপেন্ড করছে, আয়ের উপরে, ঠিক আছে। তো আয়ের উপর যখন ডিপেন্ড করছে তাহলে চলবে কি, মানে ভেরি করবে কি, আয় ভেরি করবে। তো 10 ইন্টু 1, প্রথমে যেহেতু 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 5, সো 1 স্কোয়ার, যেহেতু আই স্কোয়ার দিয়েছি, এটা হলো প্লাস 10 ইন্টু, যেহেতু তারপর সংখ্যাটা 2, তার 2 এর স্কোয়ার, এভাবে চলে যাবে। কত বলেন যাবে রে? 10 ইন্টু 5, 5 স্কোয়ার, এই পর্যন্ত যাবে, ঠিক আছে। আর দেখ এখানে এই একটা রাশি, এই একটা রাশি, এরকম করে 5টা রাশি আছে, 5টা রাশি থেকে 10 কমন নিচ্ছি, যেহেতু 10 10 করে গুণ আছে, তাই তো, তাহলে 10টা আমি বের করে নিলাম। বিজয় তাহলে কি, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার আর 5 স্কোয়ার। ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে সবার? বাকি যারা আছিস, অনিমা চ্যাটার্জি, হ্যাঁ, আশিস আচার্য, এগুলো জানি আমি, কেশব পাল, লক্ষ্মী রানী সর্দার, রানা দে, শুভ্র দাস। তো এটা যোগ করতে আমি বলছি না, এটা যোগ করার ফর্মুলা আছে, ফর্মুলাটা তো এখন আমি বলে দেবো, ঠিক আছে। তাও আহ, এটা পরবর্তী ক্ষেত্রে 11 তোরা জানবি যে এটা কিভাবে যোগটা করতে হয়, ঠিক আছে। তো ব্যাপারটা কি হচ্ছে দেখ, এখানে আমি 10 লিখলাম, আর এখানে আমি সামেশন ইউজ করতে পারি, যেহেতু যোগ আছে তাহলে সামেশন ইউজ করতেই পারি, হ্যাঁ। তো এটা লেখার পদ্ধতি দেখ, তো আই ইকুয়ালস টু 1 টু 5 আই স্কোয়ার, ক্লিয়ার হয়েছে এটা? লিখতে পারি এটা, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটাকে আমি এইভাবে লিখলাম, যেটা ব্র্যাকেটের মধ্যে লিখছি। ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? তো অ্যাকচুয়ালি এটা বলার কারণ হচ্ছে কি, তোদের মাধ্যমিকে হয়তো এই রিলেটেড কিছু ম্যাথ দিয়ে দিতেই পারে, ঠিক আছে, যে এটা নলেজ আছে কিনা এটা সম্বন্ধে। তো আমাদের খুঁটিনাটি সবকিছু জিনিস জানতে হবে, সেইটাই আমি তোদের জানাচ্ছি। হুম। তো এখানে যেটা বইটা তোদের দেওয়া আছে, সাধারণত তোরা বই পড়িস না। দাঁড়া 1 মিনিট, কি আসছে একটা,
তো বইটা পড়লে দেখবি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম যে সামেশন, ঠিক আছে। আচ্ছা, বইটা দেখাচ্ছিলাম তোদের, এখানে দেখ সামেশন আই টু কত পর্যন্ত আছে, 10। দেখা পাচ্ছিস নিশ্চয় সবাই? আরো বড় করবো কি? এই দেখ, এই দেখ, এটা, ঠিক আছে। এখানে আই ছিল আর আমি ওটা আই স্কোয়ার দিয়ে বললাম। ক্লিয়ার হয়েছে সবার? দেখ এখানে দেখ, যে যেটা আমি মার্ক করছি সেটা দেখবি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে চলে যাচ্ছি। না রে, পেস্ট হচ্ছে না যে রে। আচ্ছা, বই থেকেই বলে দিচ্ছি, নাহলে লিখিয়ে দিচ্ছি। সামেশন আই ইকুয়ালস টু 1 টু 10। 10 পর্যন্ত ছিল তো রে? 10 পর্যন্তই ছিল। আই, এটা কি হবে বলতো? 1 প্লাস 2 প্লাস এরকম করে 10 পর্যন্ত যাবে। আচ্ছা, তোরা গসের নাম শুনেছিস? কেউ গসের নাম শুনেছিস ম্যাথমেটিক্সের? গস, ওকে, ওদের টিচার একটা বলেছিল যে তোমরা তো একটা সাম করো, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত সামটা নির্ণয় করো। তো তারা, সে কি করেছিল, মানে 1 থেকে 100 পর্যন্ত সে লিখেছে, ঠিক আছে, এভাবে লিখেছে। হ্যাঁ, তাকে 100কে আবার ঘুরিয়ে লিখেছে এভাবে, ঠিক আছে। এখানে 2 আছে, 3 আছে, তো 100কে ঘুরে লিখেছে ডিক্রিজিং ফর্মে, 1 পর্যন্ত গেছে। তো কি করেছে, যোগ করেছে। যোগ করলে কি হবে, 101, 101, এটা কতগুলো টার্ম আছে, 100টা, রাইট। সে জানতো যে 100টা টার্ম যোগ করা থেকে 100 দিয়ে গুণ করা অনেক ভালো, সে গুণ করেছে, ঠিক আছে, সেটা আমরাও জানি নাকি। কিন্তু এখানে যে যোগটা সেটা কিন্তু দুবার হয়েছে, তাই একবার নেওয়ার জন্য সে 2 দিয়ে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। তো তখন কি হয়েছে দেখ, একটা সূত্রের আবিষ্কার হয়েছে, সেটা হচ্ছে দেখ, এখানে 100 ছিল, 100 প্লাস 1 ডিভাইড বাই 2, ঠিক আছে। তো এখানে আমরা যদি 100 পর্যন্ত যোগ নিয়েছিলাম, এখানে যদি আমরা n সংখ্যক টার্মের কথা বলি, হাজার, থাউজেন্ড, হ্যাঁ, আবার লাখের কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু যে কোনো সংখ্যার যোগ, সেই পর্যন্ত সংখ্যার যোগ কি হয়, ক্লিয়ার পাচ্ছিস? দেখ, n ইন্টু n প্লাস 1 বাই 2, এটা তার ফর্মুলা, ঠিক আছে। অ্যাডভান্স লেভেলে শিখিয়ে দিলাম তোদের, ঠিক আছে, বুঝলি। আবার স্কোয়ার ফর্ম, এভাবে স্কোয়ার ফর্মের একটা সূত্র আছে, ওটাকে তৈরি করতে গেলে তোদের আরো 11 একটা কনসেপ্ট জানতে হবে। তো ওটা চার্জ নেই, ওটা চার্জটা দিই। তো
স্কয়ার টার্মগুলোর কি যোগফলের যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান বাই 6 ঠিক আছে, এরকম হয়। তো এটা না জানলে তোদের চলবে আপাতত। আর যদি এখানে সাম দিয়ে তাহলে এটা নির্ণয় করতে সুবিধা হবে। ঠিক আছে, কিউব দিলে এই যেটা তার হোল স্কয়ার। ঠিক আছে, এই তিনটে জিনিস তোদের মনে রাখতে চাইলে মানে মনে রাখতে পারিস, না হলে কোনো অসুবিধা নেই না মনে রাখলেও। আচ্ছা, আমরা ভারযুক্ত গড় পড়লাম, তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? সিসি লেখ না, পৃষ্ঠা ক্লিয়ার? হয়েছে? আচ্ছা, প্রত্যক্ষ গড় যেটা আমাদের পড়ার বিষয় হচ্ছে প্রত্যক্ষ গড়। প্রত্যক্ষ গড় বিষয়টা কি, কে বলতে পারে প্রত্যক্ষ গড় বিষয়টা কি? কারো মানে মনে আছে? হ্যাঁ রে, প্রত্যক্ষ গড় জিনিসটা মনে নেই? আচ্ছা, যেটা আমরা আহ, এই যে বললাম যে ভারযুক্ত গড়, ঠিক আছে, তো এই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তো ওই জিনিসটা কাজে লাগিয়ে এই জিনিসটা বলা হয়। তো কি বললাম, প্রত্যক্ষ গড় পদ্ধতি, প্রত্যক্ষ গড় যেটা, ঠিক আছে, আমি কি বললাম, প্রত্যক্ষ গড়, কল্পিত গড় আর ক্রমবিচ্যুতি গড়, তাই তো? এইটা তিনটা পড়বো, এই তিনটার ভ্যালু কিন্তু সেম আছে। ঠিক আছে, আচ্ছা একটু এই যে শব্দ আসছে কি বলে, আচ্ছা প্রত্যক্ষ গড় একটা এক্সাম্পল তো দেখ, তাহলে ক্লিয়ার হয়ে যাবে তোদের। আমরা আলটিমেটলি কি নির্ণয় করবো, বলতে গড়ই নির্ণয় করবো। ঠিক আছে, তো গড় নির্ণয় যে পদ্ধতি সেটাই হচ্ছে আসল পদ্ধতি, যেটা আমরা বললাম যৌগিক গড়, সেটা হচ্ছে আসল পদ্ধতি। আর এগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি গড় বলতে অ্যাকুরেট মানটা নয় তো, ওটা অ্যাপ্রক্সিমেশন মান। ঠিক আছে, যেটা ওই মানটা বললে আমার ধারণা হবে যে হ্যাঁ এর এর অ্যারাউন্ডে এই মানগুলো থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা প্রত্যক্ষ পদ্ধতির একটা অঙ্ক দেখ, এখানে দেখতে পাচ্ছিস সবাই, ক্লিয়ার আছিস এটা? পেজটা ক্লিয়ার দেখাচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, দেখ কিছু একটা সারণী, যে টেবিল থ্রিটা আছে, যে লাভের পরিমাণ আছে, ঠিক আছে, এখানে 300 থেকে 500। ঠিক আছে, এই গল্পটা হচ্ছে সে শুরুর থেকে, গল্পটা গল্পটা হচ্ছে আশা কাকুনের দোকানে চায়ের ব্যবসা ছিল। ঠিক আছে, সো এই যে 300 থেকে 350, ঠিক আছে, এই দুদিনের মধ্যে এই টাকাটা আসে ওর। দুদিনে মানে এই যে লিস্ট করা আছে, একদম প্রথমেই লিস্ট করা আছে। ঠিক আছে, তো দেখেছে কি কেউ? এই যে, ঠিক আছে, এই যে 30টা দেওয়া আছে প্রথম দিন, সেকেন্ড দিন, ঠিক আছে, এখন 30 দিন পর্যন্ত তাদের লিস্ট করা আছে কত লাভ হয়েছে তার। এটা বিমল কাকার, এটা আশা কাকিমার। ঠিক আছে, তো এখান থেকে দেখছে যে 300 থেকে 350, 300 থেকে 350 মধ্যে যতগুলা পাবি, দুটোর বেশি পাবি না। ঠিক আছে, দুটোর বেশি পাবি না।
বুঝলি? কত নাম্বার আছে এটা তোরা জানবি তো, কত নাম্বার আছে? 5 নাম্বার তো আছেই। 4 নাম্বার আছে তাই? আমি তো তো নাম্বার বিভাজন দেখিনি। তো এটা দেখ, তো এরকম আছে কি 300 থেকে 350 মধ্যে দুটো থাকবে, দুটো লাভ আছে ওর। ঠিক আছে, দুটো সংখ্যা ওখানে লেখা আছে। তো আর এটা দেওয়া থাকবে তোদের, ঠিক আছে? তোদের এটা দেওয়া থাকবে, এইটা, এইটুকুটা। হুম, তোরা এইখান থেকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কি করব দেখ, শ্রেণী মধ্যক জিনিসটা কি? শ্রেণী মধ্যক হচ্ছে এই যে 300, ঠিক আছে, এই যে 300 আর 350 মধ্যে গড়, মানে ওর যে মাঝের মানটা, ঠিক আছে, 300 আর 350 যোগ করে 2 দিয়ে ভাগ করা, ঠিক আছে, ভাগ করলে ওটা কি হবে, শ্রেণী মধ্যক পাবো। আচ্ছা, শ্রেণী মধ্যক আর পরিসংখ্যার গুণ করলে এইটা পাবো, ঠিক আছে, xi f(i). তারপর কি হবে বলতো, সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করব। দেখ একটা জিনিস খেয়াল কর, এখানে 300 আছে, 350 আছে, 350 থেকে শুরু হচ্ছে, 400 শেষ হচ্ছে, 400 থেকে শুরু হচ্ছে, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। আর এদের যে এটা, মানে যেটা ডিফারেন্সটা 50 করে আছে, সবেতে 50 করে আছে, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, নাহলে ওই উপর ওই এই জিনিসগুলো ডিপেন্ড করে না, অঙ্কগুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, অঙ্ক করার পদ্ধতিগুলো চেঞ্জ হয়ে যায়। বুঝলি? বুঝতে পারলি? তা শ্রেণীর মধ্যে একটা কি জিনিস ছিল, এই যে সীমানাগুলো, ঠিক আছে, এইগুলোর মাঝের মানটা, মানে যোগ করে 2 দিয়ে ভাগ, ঠিক আছে। এই দেখ, শ্রেণী মধ্যক, নিম্ন শ্রেণীর সীমানা আর উচ্চ শ্রেণীর সীমানা ডিভাইড বাই 2, ঠিক আছে, ক্লিয়ার? তো আমাদের দেওয়া থাকবে এরকম ধরনের অঙ্ক, সেখান থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে। গড়টা কিভাবে নির্ণয় করবো বুঝতে পারলি? দেখ, শ্রেণী মধ্যক কিরকম করে নির্ণয় করবো বুঝতে পারলি, যে এটা মানে জাস্ট এটা প্লাস এটা ডিভাইড বাই 2, এরকম করে এটা লিখবো, ছকটা তৈরি করব। তারপর তারা কি করবে, এটা সাম করবে, যোগ করবে, এটা জাস্ট যোগ করে নিয়ে যেটা পাবি। আর এই যে যেটা গুণ করছি, মানে কি, এটা কেন ধরা হয় এরকম করে বলতো, শ্রেণীর মধ্যে কেন নেওয়া হয়? আমরা আলটিমেটলি কি নির্ণয় করছি, গড় নির্ণয় করছি, রাইট? গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখলাম ভারযুক্ত গড়ে সেখানে x1টা আছে m1 বার, x2টা আছে m2 বার, তাই তো? দেখলাম তো, xnটা আছে xm বার। তো ওটার জন্যই এখানে দেখ, এই যে x, এই যে গুণ করছে, এই গুণটা কিন্তু সেই গুণটাই উঠে, আমি যেটা দেখালাম, ঠিক আছে, কিন্তু একটু সিম্বল চেঞ্জ করেছে, আর কিছু না, আমি অন্য সিম্বল দিয়ে বললাম, এখানে অন্য সিম্বল দিয়ে বলছে, ঠিক আছে, জিনিসটা কিন্তু একই। তাহলে শ্রেণী মধ্যক এক্স আর এই পরিসংখ্যা এর দুটো গুণ করে এখানে লিখছে, গুণ করার পরে যোগ করেছে, টোটালটা পেয়েছে। যোগ করতে নিশ্চয়ই সবাই পারে, যোগে কোনো অসুবিধা নেই তোদের? যোগে কোনো অসুবিধা নেই তো কারুর? দেখ, লজ্জা লজ্জা ভয় কিন্তু করিস না, ঠিক আছে, কারণ কি তোদের মাধ্যমিক আছে, তোর নাম্বারটা কিন্তু তোর নিজের, নাম্বারটা কিন্তু তোর নিজের উঠবে, ঠিক আছে, ভালো করে এখানে শিখে যাবি। তুই কোথায় কি শিখেছিস না শিখেছিস সেটা ম্যাটার করছে না, এখানে তুই শিখে যাবি, এখানে তোর লাস্ট অপশন, এরপর তুই একবারে মাধ্যমিকের বোর্ডে বসবি, ঠিক আছে। তো এটা যোগ করার পর কি হয়, আমার গড় নির্ণয় করেছিলাম কি, মোট যে সংখ্যাটা, যে মোট সংখ্যাটা ডিভাইড বাই কতগুলো আছে, এই যে 30 ডিভাইড করলো, ডিভাইড নিশ্চয়ই করতে পারবে তোরা, ঠিক আছে। এর দ্বিতীয় সেকেন্ড দেখ, আসন্ন মান তোরা নির্ণয় করতে জানিস তো? কে কে জানিস না আসন্ন মান? জানিস না অনেকজন। আসন্ন মান হচ্ছে, হ্যাঁ, আসন্ন মান দেখ, যে কোনো দুটো সংখ্যা বল, 2 আর 4, তো 4 দিয়ে 2 কে ভাগ করি নাকি, তাহলে মিলে যাবে তোরে, মিলে যাবে না এরকম ভাগ, ওটাই ওটাই করে দেখ, 30 আর 13 75 শূন্য, ঠিক আছে। 1 মিনিট, একজন আসছে, এত পরে। কে বলে রে?
সজল এটা বন্ধ কর, ঠিক আছে? গান ফান বন্ধ কর, একটু শুন কি বলছি। আচ্ছা, কি বলছিলাম রে? এটা 30, 30 কত বললাম? ওটা কত সংখ্যা ছিল রে? আমাকে বারে বার দেখতে হচ্ছে। এটা ছিল, তাই তো? তো বল কত দিক হবে? বল। তারপর? তাই তো? তারপর 5 দিয়ে যাবে নাকি? 15, 5 দিয়ে যাবে, তাই তো? তারপর 25, 5 নামলো শূন্য। তা কত হচ্ছে বল? 8, 8, 8, 32, 24। আর হ্যাঁ 10 হচ্ছে, ঠিক আছে? দশমিক বসালাম 100, তাই তো? তারপর দেখ 3, 90। আবার কি হচ্ছে দেখ, লেখাটা বাকি আছে। ওটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা হলো 10, রাইট? আবার দশমিকের জন্য একটা শূন্য বসেছে, এটা আবার 3 বসাচ্ছিস। এরকম করে 3 চলে চলে যাবে, তাই তো? মিলবে না কোথাও, ঠিক আছে? এইখানে 3 যে চলে চলে যাচ্ছে, যেহেতু আমি দ্বিতীয় আসন্ন মান যদি খুঁজি, দ্বিতীয় স্থান পর্যন্ত যদি আমি খুঁজি আসন্ন মান কত, তাহলে এটা কিন্তু হবে 3, 3। কারণ কি, এই যে মানটা দ্বিতীয় সংখ্যার পর তৃতীয় নাম্বার যে স্থানটা, সেই সংখ্যাটা যদি 5-এর থেকে লেস হয়, কম হয়, তাহলে এই সংখ্যার কোনো পরিবর্তন হয়, তার আগের সংখ্যাটা কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? যদি ধরা হয়, সাপোজ ধরেন এটা আমাদের 7 আছে, তাহলে দ্বিতীয় আসন্ন মান কিন্তু এখানে 1 যোগ হয়ে যায়, ঠিক আছে? সেটা 5 থাকলেও 1 যোগ হয়ে যাবে, 5 থাকলেও কিন্তু 1 যোগ হয়ে যাবে, ঠিক আছে? এটা দ্বিতীয় আসন্ন মান, রাইট? বোঝা গেল? বুঝলি না? কিটা বুঝলি না বল? হ্যাঁ, আমি বললাম কি, যদি দ্বিতীয় স্থান পর্যন্ত কোনো আসন্ন মান নির্ণয় করতে হয়, চতুর্থ স্থানে, এই যে দ্বিতীয় তৃতীয় নাম্বার স্থানে কি আছে সে দেখতে হবে। যদি সেটা 5 বা 5-এর থেকে বড় সংখ্যা কোনো থাকে, তার আগের যে সংখ্যাটা, এই 3, সেই সংখ্যাটার সঙ্গে 1 যুক্ত হবে, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। আর যদি না থাকে, মানে ছোট যদি থাকে, 5-এর থেকে ছোট যদি থাকে, তাহলে ওটা ওই ওই সংখ্যায় থেকে যায়। ক্লিয়ার? চল, এটা আমরা এটা আমরা বললাম কি, প্রত্যক্ষ, যেটা আমরা জানছিলাম যে প্রত্যক্ষ গড় কি। আচ্ছা, এখানে লেখা আছে দেখ, আমরা যে যতগুলো সংখ্যা নিচ্ছি, ঠিক আছে, যতগুলো সংখ্যা আমরা নিচ্ছি, যে সে সংখ্যা, সেই পরিমাণটা তো চেঞ্জ করতে পারি না। যে 3 জন সংখ্যার মধ্যে গড়, মানে 3 জনের মধ্যে আমরা গড় করছি বয়সের, আমরা 4 জনের মধ্যে নিতে পারি না সেটা। কিন্তু এটা হতে পারে, তাদের যে বয়সগুলো নিচ্ছি তাদের মধ্যে একটু কমা বাড়া করতেই পারি, ঠিক আছে? সেটাই এখানে বলছি দেখ, যে এফ আই এর মান পরিবর্তন করা যাবে না, কিন্তু এক্স আই এর মান একটা নির্দিষ্ট থেকে বিয়োগ করা যেতে পারে, সেটা হচ্ছে এক্স আই, ঠিক আছে? সেটা আমাদের, সেটাকেই অনেক কল্পিত বলবো, ঠিক আছে? সেটাকে আমরা ধরে নিচ্ছি কল্পিত গড়, ঠিক আছে? সেটাকে এই দ্বারা চিহ্নিত করা হয়। তো এটা দেখ, এটা হচ্ছে বিচ্যুত গড়। তো বিচ্যুত গড়ে কি হচ্ছে, যেটা আমরা করব, ঠিক আছে, মানে মাইনাস করছি, তার মানে ওকে আমাকে পরবর্তী ক্ষেত্রে ফেরত দিতে হবে, ঠিক আছে? যৌগিক গড় আলটিমেটলি যে সূত্র ছিল কি হয়, টোটালটা, এই যে টোটাল সামটা ডিভাইড বাই তার পরিসংখ্যা, ঠিক আছে? ডিভাইড বাই তার পরিসংখ্যাটা মনে রাখবে। দেখ এইখানে যদি, বুঝতে পারছিস কি না?
আচ্ছা, বুঝতে পারছিস না, কিছু নিয়ে যাওয়া যাচ্ছে না কেন রে? রেকর্ডিংটা বন্ধ করে দিলে কিন্তু ওরা দেখতে পাবে না। কি বলছিস, রেকর্ডিংটা বন্ধ করে দেবো নাকি? রেকর্ডিং চালা আছে, রেকর্ডিংটা না হলে দেখতে পাবে না। এটা গুগল মিটের লিঙ্কটা আসছে, এটা হচ্ছে ব্যাপার। হুম, সেটাই তো। ঠিক আছে, থাক, ওটা আমি এখান থেকে দেখাই, ঠিক আছে? দেখ, এখানে দেখ, আমরা কি করছিলাম বল, এই যে পরিসংখ্যাটা, এই যে পরিসংখ্যাটা আর এটার সঙ্গে আমরা গুণ করে সেটা যোগ করার পরে কি করছিলাম, ওই টোটাল নাম্বারটা, এই যে টোটাল নাম্বারটা দিয়ে ভাগ করছিলাম, আগে যেটা করছিলাম, তাই না? যদি এটা গুণ করতে যাস তাহলে কত বড় নাম্বার হবে ভাবতে পারছিস? ভাবতে পারছিস কত বড় নাম্বার হবে? নাম্বার তো বড়ই হবে না, যোগটা বড় হবে, টাইম সাপেক্ষ হবে যোগ বিয়োগ করতে, তাই তো? তাহলে এই যে কল্পিত গড় বা বিচ্যুত গড়, এগুলো কি জানিস তো? বিচ্যুত গড় এগুলো এই জন্য নির্ণয় করা হয়েছে যাতে ক্যালকুলেশনটা কম হয়, ঠিক আছে? তো দেখ, একটা এ, যে এটাকে কিভাবে নেওয়া হয়েছে, এটাকে আচ্ছা মধ্যক করা হয়েছে, যে এই যে শ্রেণী সীমানা গুলো আছে, শ্রেণী সীমা, সেগুলোকে আমরা ডিভাইড করে, যেটা আমি বললাম, এটা প্লাস এটা, মানে 300 প্লাস 300/2 করলে 325 আসবে। এটা শ্রেণী মধ্যক, এরকম করে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যক নির্ণয় করব, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শ্রেণী মধ্যক নির্ণয় করব। শ্রেণী মধ্যক নির্ণয় করার পরে কি করব, শ্রেণী মধ্যক এই কতগুলো আছে দেখ, এটা কতগুলো আছে দেখ, কতগুলো আছে দেখ, 1 2 3 4 5 6, ছোট আছে তো, তাই না? ছোট আছে। এবার ছোটার মধ্যে তুই এটাকেও নিতে পারিস অথবা এটাকেও নিতে পারিস, ঠিক আছে? তো এটা উপরেটা নিয়েছে, হুম, উপরে এই 425 টাকা নিয়েছে, ঠিক আছে? আর যদি অর থাকতো, মানে যদি 7টা থাকতো, তাহলে মাঝেটা নিতাম, বুঝলি? তাহলে মাঝেটা নিতাম। তো কি হচ্ছে দেখ, সেই এইটাকে ধরেছি, এটাকে ধরে নিয়ে প্রত্যেকটা থেকে মাইনাস করছি, প্রত্যেকটা থেকে মাইনাস করছি ওই এটাকে, এ যেটা নিয়েছি সেটা হচ্ছে 425, এই প্রত্যেকটা এক্স আই এর সাথে এটাকে মাইনাস করছি, মাইনাস করার ফলে এটা আসছে, ঠিক আছে? মাইনাস করার ফলে এটা আসছে। এবার মাইনাস করার ফলে যেটা আসছে সেটা একটা লক্ষ্য কর, যে এটাকে সব থেকে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করে দেবে, মানে অ্যাকচুয়ালি আমি যদি মনে করি যে সব থেকে, মানে জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার, যেটা আমরা গোসাগু বলি, দেখ 50 একটা এমন নাম্বার, সেটা সবাইকে কিন্তু ভাগ করে যাবে, তাই না? হুম, তাহলে এটা আমি বললাম এই কারণেই, যে এটা দেখতে বললাম এই কারণেই, কারণ এইখানে কিন্তু সেম সেম আছে দেখ, 300 থেকে 350, 350 থেকে 400, এটা কিন্তু 50-এর ইন্টারভেলে আছে, ঠিক আছে? তাই এটা 50 এসে ঠিক আছে, খুব ভালো ব্যাপার, 50 দিয়ে ভাগ করা সবাইকে। কিন্তু যদি এগুলো না সমান থাকে, এর ধরলে 50-এর ডিফারেন্সে আছে, এইটা যদি আমার 70-এর ডিফারেন্সে থাকতো, এটা যদি আরো বেশি থাকতো, তখন তার কি হতো? তখন তারা এই পদ্ধতিতেই আমরা নিতাম, যে কোন সংখ্যা এমন আছে যেটাকে ওই সংখ্যাগুলোকে ভাগ করা যাবে, বড় সংখ্যা নিতে হবে, ঠিক আছে? তাহলে জিনিসটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাই না? ঠিক আছে। ওটা আমি পরে বলছি, যে ওটা ভাগ করার বিষয়, এটা আমরা আহ তখন ক্রমবিচ্ছেদ করে আমরা ওই ভাগ করা জিনিসটা নির্ণয় করবো, ঠিক আছে? তো এটা আমি এখানেই বলে দিলাম তোদের। আচ্ছা, আহ, এটা কি বল ডিআই, এটা ডিআই, ডিআই এর যে প্রত্যেকটা মান এই যে পরিসংখ্যার সঙ্গে গুণ করুন, ঠিক আছে? গুণ করার পরে এটা পেয়েছি, এগুলো পেয়েছি, এটা অসুবিধা নেই কি কারণ? অসুবিধা নেই। হুম, এ কি করে পেলাম এগুলো? এটার সাথে আমরা এইটার পরিসংখ্যার গুণ করলাম, এটার সাথে আমরা এটা গুণ করেছি, এটা পেয়েছি।
এখন তাদের কি করতে হয়, আমাদের জানিস গড় করতে মানে কি, যৌগিক গড়, যৌগিক মানে যোগ করা, সবগুলোকে যোগ করলাম, এটা যোগ করে নিয়েছি। যোগ করার পরে পরিসংখ্যা যোগ করব, পরিসংখ্যা যোগ করতে হবে, সব পদ্ধতিতে পরিসংখ্যা যোগ করতে হবে, ঠিক আছে, কতগুলো আছে সে। আচ্ছা এটা নিয়ে হলো, দেখো এখানে প্রায় লিখেছে, প্রায় কি, প্রায় মানে কি আসন্ন মানে তাকে নিয়েছে, ঠিক আছে, বোঝা গেল। এই যে ডি বার, এটা কি পেয়েছি, এটা হচ্ছে বিচ্যুত গড়, ঠিক আছে, ডি বারটা হচ্ছে বিচ্যুত গড়। আমার কি আমি কি চাই বলতো, যৌগিক গড়, আমরা কি নির্ণয় করতে চাইছি, যৌগিক গড়, রাইট। তো যৌগিক গড় আর এই বিচ্যুত গড়ের মধ্যে তফাৎ মানে সম্পর্কটা কি, সম্পর্ক না নির্ণয় করলে কি হবে বলতো, যৌগিক গড়টা পাবো না, এখান থেকে কিন্তু যৌগিক গড় বলতে পারবো না। আচ্ছা যৌগিক গড় আর এটার মধ্যে দেখ তফাৎ কি, ডি বারটা আমরা কি পেয়েছি বল, ডি বারটা আমরা পেয়েছি, ধরো ডি বারটা পেয়েছি আমরা সামেশন এফ আই ডি আই ডিভাইড বাই সামেশন এফ আই, এফ আই হচ্ছে কি পরিসংখ্যা, রাইট। হুম, তো ডিআইটা কি ছিল, ডিআইটা কি ছিল রে, এক্স আই থেকে এ কে মাইনাস করছিলাম, তাহলে এখানে মানটা আমি যদি বসাই, ঠিক আছে, লক্ষ্য করিস ঠিক করে, সামেশন ইন্ডেক্সটা আমি লিখছি না, আই সামথিং 1 2 যতগুলো আছে আর কি, ঠিক আছে, ওটা না লিখলেও ওটা তোমার এটা বোঝা যায়, ঠিক আছে, অনেক সময় এটা লেখা হয় না, ঠিক আছে, ক্লিয়ার থাকলেও লেখা হয় না, ঠিক আছে। তোরা চাইলে লিখতে পারিস এফ আই এক্স আই মাইনাস এ, একটু লিখলাম সাম বাই এফ আই, দেখতে পাচ্ছিস সবাই, সবাই আছিস না নাকি ঘুমিয়ে গেছিস রে, এমন একজন বেরিয়ে গেছে নাকি, যাই হোক, আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা দেখ, আচ্ছা দেখ সামেশন এটার সাথে কি হবে, গুণ হবে, তাই তো, তো এফ আই এক্স আই মাইনাস মাইনাস এফ আই এ, এটা আছে তো সামেশন এফ আই, সো এটা কি হবে বল, সামেশন এফ আই এক্স আই, সামেশনটা কিন্তু ভিতরে ঢুকে যায় এইভাবে। আর আমি একটু আগে যেটা করলাম কি, যদি কোন সংখ্যা গুণ থাকে, যদি তার উপর কোনো ওই সামেশন কাজ না করে, যে এটা আই এর উপর ডিপেন্ড করছে, আই 1 2 সামথিং রান করছে, ঠিক আছে, তো আই তো এর উপরে নেই, এটা কিন্তু গুণ আছে, অতএব আমি এটাকে বাইরে নিয়ে আসতে পারি, তাই না, আমরা কি করলাম এখানে ইউজ করলাম না, দেখাচ্ছি তোকে, এই যে এই যে দেখ, এই যে 10 একটা গুণ ছিল তো, তারপরে সেটা কি হয়েছে, বাইরে বেরিয়ে এসেছে, 10 ইন্টু সামথিং এটা হয়েছে, 10টা বেরিয়ে গেছে, সেরকম। এবারে কি করা যায়, এটা মানে আলাদা করে দিচ্ছি, সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই সামেশন দিস মাইনাস সামেশন এফ আই এ ইন্টু দিস সামেশন এফ আই, দেখ দুটো জিনিস সেম আছে না, এফ আই এফ আই, হুম, এটা এটা সেম আছে না, যদি সেম থাকে তাহলে উপর নিচে কাটা যায়, জানিস তোরা, তাহলে এটা কি হয়, এটা একটু দেখ, আমরা যেটা নির্ণয় করলাম কি, এটা এফ আই এক্স আই, এফ আই এক্স আই, তাই না, এক্স আই কতবার আছে, এফ আই সংখ্যক, তাহলে এটা ভারযুক্ত না, এটা ভারযুক্তকে কি করে, ভারযুক্ত গড়টাকে আমরা কিভাবে লিখতাম, এক্স বার দিয়ে লিখেছি, ঠিক আছে, তো এটা আমরা এক্স বার দিয়ে লিখবো, ভারযুক্ত গড় এক্স বার, এটা ভারযুক্ত গড়টা, ঠিক আছে, মাইনাস এটা কি হলো, এটা কি পড়ে থাকলো এ, কাটাকুটি করলে কি হয় 1 হয়, তাহলে 1 ইন্টু এ, ঠিক আছে, আর এখানে আবার কি নির্ণয় করেছিলাম, ডি বার, তাহলে এটা আমাদের যেটা ভারযুক্ত গড় বা যেটা আমরা যৌগিক গড়টা পাচ্ছিলাম, তাহলে কি হচ্ছে, এটা এক্স বার সমান কি হবে, এ প্লাস ডি, এ প্লাস ডি বার। আচ্ছা ডি বার, ডি বারটা কি পেয়েছি আমরা,
আগে ডি বারটা আমরা কি পেয়েছিলাম, এই যে ডি বারটা এটা পেয়েছি, এই ফর্মুলাটা, তো ওইটাই আমরা লিখবো ওইখানে, ঠিক আছে। তো ওটা আমাদের সূত্র হয়ে যাবে সামেস ডি ইকুয়ালস টু সামেশন এফ আই ডি আই ডিভাইডেড বাই সামেশন এফ আই। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখ আমি অ্যাকচুয়ালি কি করেছিলাম, দেখ এখানে এটাকে মাইনাস করা হয়েছিল না, কিন্তু আলটিমেটলি তাকে কিন্তু ফেরত দিতে হয়েছে। এই যে একে আমরা যোগ করেছি, বুঝলি, এটাকে আমরা যোগ করতে হয়েছে, পরে যা নিবি তা দিতে হবে তোদেরকে, তাই না? তবে তো সেম থাকবে। তাহলে এটাই আমার গড় নির্ণয় করবো। এই রকম পদ্ধতিতে কি বলা হয়? বিচ্যুত গড় পদ্ধতি। এটাকে বলা হয় বিচ্যুত, বিচ্যুত না বিচ্যুতি, বিচ্যুতি লয়, গড় পদ্ধতি। ক্লিয়ার আছে এটা সবার? হ্যাঁ রে, ঠিকঠাক লাগছে নাকি অঙ্ক করাবো সব? ঠিকঠাক লাগছে নাকি অঙ্ক করাবো? কিভাবে যদি আমি বলি না তাহলে অনেকক্ষণ লাগবে, ঠিক আছে। তো তোদের কে মধ্যমা আর সংখ্যাগুরু, তা এগুলো সবার ক্লিয়ার আছে কি নাকি কোনো কিছু বলবো রে? যদি সবার ক্লিয়ার থাকে তাহলে যেতে পারবো, নাহলে যেতে পারবো না আমি, কারণ আমাকে সবাইকে নিয়ে চলতে হবে। ঠিক আছে, এখান পর্যন্ত বুঝতে পেরেছিস সবাই নিশ্চয়ই? না বুঝতে পারলে বল। হ্যাঁ, এখন আমরা আসবো কল্পিত গড়। আচ্ছা আমরা কল্পিত গড়ের সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে বিচ্যুতি আর এটা কল্পিত। কল্পিত বা এটাকে বিচ্যুত ইয়া বলা হয়। আচ্ছা, আমি অপর নামটাই বললাম নাকি রে? এটাকে বিচ্যুতি বা এটা কল্পিত গড় একই ব্যাপার হয়। এই অপর নামগুলো কিন্তু তোরা জানি রাখবি, না হলে যদি বলে যে বিচ্যুতি গড় পদ্ধতিতে নির্ণয় করো, তুই পড়ে আসছিস আর ওইখানে লিখে দিল কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো, তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাবি। যে এই নামটা জানি, এই নামটা জানি না, কিন্তু জানা সত্ত্বেও তুই অঙ্কটা করে আসতে পারিস না, শুধুমাত্র নামটা না জানার কারণে, বুঝলি। কিন্তু নামগুলো কিন্তু জানা রাখবি যে অর নামগুলো কি কি আছে। বিচ্যুতি গড় বলা হয়, আর কি বলা হয় রে একে, কি ছিল মনে আছে? কল্পিত গড়, সংক্ষিপ্ত পদ্ধতি, ঠিক আছে, বা বিচ্যুতি পদ্ধতি, ঠিক আছে। ক্লিয়ার আছে সবার? এখন আসছে যে ভাগ করার বিষয়টাই আসছে, যে ভাগ করার জিনিসটা আমরা ডিআই পর্যন্ত নির্ণয় করেছি, সবাই এটা একমত যে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না? এই এইখান থেকে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি, রাইট? এটা আগে স্টেপটাই করেছি। এখন নতুন স্টেপ করেছে কি, ক্যালকুলেশনটাকে ছোট করে দেখ, এত বড় বড় যে টার্ম গুলো না, এত বড় বড় টার্ম গুলো দেখ ছোট আকারে চলে এসেছে। সুবিধা না? সুবিধা না যোগ করতে বা ইয়ে করতে? সেই সুবিধার জন্য এইসব করা, না হলে এত কিছু পড়ার কোনো মানে নেই। এই যৌগিক গড় মানে কি, যোগ করে নেই তার যতগুলো আছে তো সেগুলো দিয়ে ভাগ, ব্যাস সিম্পল, শেষ কথা, শেষ। ওটা কিন্তু হয়। দেখ এখানে একটা নোটিস করার বিষয় কি তোদের একটা বলি, যে আমি এখানে বললাম যে ডিআই যখন নির্ণয় করলি, যে কমন যেটা ভাগ করা যাবে সব থেকে বেশি বড় সংখ্যা সেটা 50, সে 50 দিয়ে সবাইকে ভাগ করা যাবে, যায় তো? -10 -100 কে 50 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ রে, যায় তো? ভাগ বলবো নাকি? আচ্ছা, ভাগ করতে একটা জিনিস, এটা জানিস তোরা মনে হয়। উম, বাদ, এখন ভাগ কি বলতে পারে?
শুভ, আচ্ছা লজ্জার কিছু বিষয় নেই, ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছিস সবাই? হ্যালো। ঠিক আছে। এখানে দেখ, এখানে 50 যেটা আছে, মানে 50 নাম্বারের সেটে সবাই যদি ভাগ করে যায়, সেই 50 দিয়ে কিন্তু ভাগ করেছে, ঠিক আছে। এখানে তোরা বলতে পারিস যে এখানে যে হাইটটা আছে মানে সেম হাইট, মানে অ্যাকচুয়ালি যে ডিফারেন্সটা 400 থেকে 450, 450 থেকে 500, এটা কিন্তু ডিফারেন্স কিন্তু সেম, এইচ যেটা বলছি কিন্তু সেম, সেই হিসাবে এইচটাতেই ভাগ করেছে, সেটা ঠিক। কিন্তু এটা সবসময় যে সেম থাকবে সেটা কোনো মানে নেই, একটু আগেই বললাম। সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন এটা আমরা এটা দেখবো, ঠিক আছে, বুঝলি? এখানে ডিফারেন্সটা বুঝতে পারছিস? অঙ্কের প্রবলেম কোথায় কোথায় সৃষ্টি হচ্ছে এবারে বুঝতে পারছিস? আবার প্রবলেম সৃষ্টি হতে পারে, এটা এটা এই যে 350 আছে, এখান থেকে 350 থেকে শুরু হচ্ছে, কিন্তু একটু এক ঘর কমিয়ে দিল, এক ঘর বাড়িয়ে দিল, এরকম করে সৃষ্টি হতে পারে প্রবলেমগুলো, ঠিক আছে। তো পদ্ধতি একই, ঠিক আছে। তো ইউআই নির্ণয় করেছে দেখ, এই পর্যন্ত নিশ্চয়ই সবার ক্লিয়ার। তারপর দেখ প্রসেসটা কি, ডিআই কে আমরা ওই 50 দিয়ে ভাগ করেছি, ডিআই কে 50 দিয়ে ভাগ করেছি, ঠিক আছে। তো এগুলো পেয়েছি। তো ইউআই আর এই যে পরিসংখ্যা, ঠিক আছে, এই ছকটি আর এই ছকটি গুণ করা হয়েছে, তারপর এই ছকটি পেয়েছি, সব যোগ করার পর এটা পেয়েছি। আর পরিসংখ্যা জানিসই, পরিসংখ্যাকে যোগ করতেই হবে, এই দুটো, এটা ডিভাইড বাই পরিসংখ্যা, তাহলে সেটা আমি ইউ বার পেয়েছি। ক্লিয়ার? ইউ বার পেয়েছি। এখানে ইউ বারটা পেলাম, আমার তো এক্স এক্স এর সাথে সম্পর্ক না, যেটা আমার যৌগিক গড় বা ভারযুক্ত গড় যেটা এক্স বার, এর সঙ্গে সম্পর্কিত। তো ওটাই আমরা নির্ণয় করবো। আমরা কি কি করলাম বলতো, এখানে এখানে 50 দিয়ে ভাগ করেছি, মানে গুণ করতে হবে 50 দিয়ে, এ মাইনাস করেছি মানে এ যোগ করতে হবে। প্রসেস গুলো মনে রাখার প্রসেস গুলো বলছি, ঠিক আছে, কি কি করছি আর কি কি ফেরত দিতে হবে তাকে। এখানে দেখ সম্পর্কটা নির্ণয় করেছি, না হলে তো পাবো না যৌগিক গড়টা। এই দেখ সম্পর্কটা দেখ, এখানে সম্পর্ক লিখে আছে, ঠিক আছে। তো এখানে লিখি ইউ বারটা কি আছে, ইউ বারটা আমরা পেয়েছিলাম সামেশন এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন এফআই, ঠিক আছে। তোরা সবাই বই খুলেছিস তো? আর ইউআইটা ছিল এক্স আই মাইনাস এ। হুম, আচ্ছা, যেটা আমরা বলছিলাম ডিআই, ঠিক আছে। এখানে ইউআইটা অ্যাকচুয়ালি 50 দিয়ে ভাগ করা আছে, মানে এইখানে এইচ ধরছিলাম, ডিআই বাই এইচ। তো এগুলো আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো সামেশন এফ আই কোনটা বসাবো বলতো, এটা আমরা এক্স আই এর মান চাই, মানে এক্স বারের মান চাই, তাহলে এক্স আই সাথে এক্স বারের সম্পর্ক আছে, কারণ কি ওটাই আমাদের যৌগিক গড়। তো এটা বোঝাচ্ছি আমি, ইউআইটা বোঝাচ্ছি কি হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ, ডিভাইড বাই এটা কি আছে সামেশন এফ আই। ক্লিয়ার? এটা আছে। তো পদ্ধতি এখানে করি, যোগ দেখ ক্যালকুলেশন দেখ ভালো করে, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা শিখলে কি হবে বলতো, তুই ধরো এমন কোনো অঙ্ক দিল, এই ক্যালকুলেশনে তো কাজে লেগে গেল। দেখ সামেশনটা ভাঙবো, দেখ কিভাবে। সামেশনটা আগের মতন করে ভাঙবো। এখানে কার অসুবিধা আছে? কারো অসুবিধা আছে এখানে? কি মিস্টেক করলাম বলতো, কি মিস্টেক করলাম বলতো? হ্যালো, শুনতে পাচ্ছিস তোরা? কি মিস্টেক করলাম বল, কি মিস্টেক করলাম বলতো এটা? এখানে এইচটা দিইনি, এইচটা ছিল তো নিচে না, এইচটাকে আমি বাইরে করে দিলাম।
যেহেতু গুণ হিসাবে আছে, মানে এইচটা অ্যাকচুয়ালি ভাগ বা 1/h গুণ হিসাবে আছে, রাইট? 1/h গুণ হিসাবে আছে, তো ওটাকে আমি বের করে দিলাম বাইরে, সামেশনের বাইরে বের করে যায় গুণ হিসাবে থাকলে, কিন্তু যোগ হিসাবে থাকলে হয় না, ঠিক আছে? তো 1/h থাকলো, এটাকে আলাদা করে ভাগ করে দেবো, ঠিক আছে? তো সামেশন fi xi ডিভাইডেড বাই সামেশন fi, এই মিডিয়াম ওটা পরিষ্কার দেখা যাচ্ছে, সবটা দেখা যাচ্ছে স্ক্রিনটা? মিঠুন, দেখাচ্ছে না? দেখাচ্ছে তো। আচ্ছা, দেখ, এখানে এই পর্যন্ত স্টেপ, এই স্টেপগুলো বুঝতে পারলি নাকি? বুঝতে পারিস নি? এটা করলাম কি, এটাকে আমি এর সাথে ভাগ করলাম, মাইনাস ছিল মাইনাস লিখলাম, এটার সঙ্গে এটা ভাগ করলাম, ঠিক আছে? যেহেতু এটার সঙ্গে কোনো আয়ের রেস্ট্রিকশন নেই, সো আয়টাকে আমি বাইরে নিয়ে যেতে পারি, তো নিয়ে গেলাম বাইরে। এখন দেখ, এখানে এফআই, এখানেও সামেশন এফআই, একই জিনিস কাটাই গেল। আর অনেক সময় কিছু কিছু স্টুডেন্ট ভুল করে দেখবি, মানে যে কাটা গেল মানে তাকে জিরো করে দিল, ঠিক আছে? কাটা যাওয়া মানে কি, তাকে কিন্তু ভাগ করছে আলটিমেটলি, ঠিক আছে? ভাগ করলে কিন্তু ওয়ান আসে, কাটাকুটি করা মানে, ঠিক আছে? তো অনেক কিছু বেসিক প্রবলেম থাকলে না, মানে বেসিক জায়গায় যদি অসুবিধা থাকে না, ছোটবেলায় যদি অনেক ফাঁকি দিয়ে থাকে, তাহলে কিন্তু এগুলো অসুবিধার সৃষ্টি হতে পারে। তুই কাটাকুটি করে এখানে জিরো করে দিয়েছে, তো এই প্রবলেম গুলো যেমন না হয়, ঠিক আছে? তো 1/h, এটা কি নির্ণয় করেছিলাম রে? ভার যুক্ত গড়, রাইট? তাহলে এক্স বার, এটা তো এক্স বার, এটা এক্স বার, আর এটা মাইনাস এ। তাহলে আলটিমেটলি আমরা কি পেয়েছি বল, যেটা কি দিয়ে বললাম, যে ইউ বার, রাইট? ইউ বার দিয়ে বলছিলাম না? হ্যাঁ, ইউ বার সমান, তো এইচ দিয়ে আমি শুধুমাত্র চাইবো কি এক্স বারটা, তাহলে ক্যালকুলেশন সোজা, এক্স ইন্টু এইচ ইউ বার, এক্স বার মাইনাস এ, এক্স বার ইকুয়ালস টু এইচ ইন্টু ইউ প্লাস এ। ক্লিয়ার? জাস্ট এটাকে আমি এই সাইডে নিয়ে গেছি, তাহলে এটা আসছে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সবার? না গুণটা কিছু বুঝতে পারলি না? এই স্টেপগুলো বুঝতে পারলি? বুঝতে পারলি না? আমি কি করলাম দেখ, ইউ ইউ বার সমান এটা নিয়ে করেছিলাম তো, এই এইচটা আমি জাস্ট গুণ করলাম, ঠিক আছে? এদিকে নিয়ে গেলে কি হয়, গুণ হয়, তো গুণ করেছি, গুণ করার পর এই টার্মটা পড়ে আছে, এই টার্মটা পড়ে আছে, তো এই টার্মটা লিখলাম। আর এক্স বারটা আমার দরকার শুধুমাত্র এক্স বারটা, সো এক্স বারটা আমি বাঁ দিকে রাখলাম, এটাকে এই দিকে নিয়ে গেলে তার মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। ছোট ছোট জিনিসগুলো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে অ্যান্সার কি পেয়ে গেলাম, এটা। তো এইরকম ধরনের নাম, এটা এই ধরনের গড়টা কি বলা হয়, এইভাবে যে পদ্ধতিতে পেলাম যে গড়টা, সেটা কি কি নাম বলা হয় বল, কি নাম বললাম? শুনছিস কি না কি জানি, কি বললাম? ক্রম বিচ্যুতি পদ্ধতি। শুনছিস? তাহলে ক্রম, ক্রম কেন বলা হয় এটাকে? হ্যাঁ রে, ক্রম কেন বলা হয়? আগে বললাম বিচ্যুতি, আর এখন ক্রম, কেন? কারণ, কারণ কি, ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এই যে ভাগ, ভাগ করলাম সেটা। ক্রমে ক্রমে তার কাছে যাচ্ছি, তাই না? মানে ছোট হচ্ছি, ক্রমে ক্রমে তাকে ছোট করছি, তার থেকে তো মানে যেটা আসল ছিল সেটার থেকে ডিভিশন নিয়েছি, বিয়োগ করেছি, তার থেকে তো দূরে নিয়ে গেছি, তাকে ভাগ করে দিলাম, আরো দূরে নিয়ে চলে গেলাম, পেলাম এটা, তাই তো? তবেই নাম হচ্ছে ক্রম বিচ্যুতি।
ক্লিয়ার? এই ছিল তোর ঘরের পদ্ধতি। এরপর আছে মধ্যমা। তো এইখানে যে অঙ্কগুলো আছে আশা করি পেয়ে যেতে পারিস, কিন্তু কোন অঙ্কটা তোরা বলছিলি যে পারিসনি? কোন অঙ্কটা বলছিলি? কে বলছিস? ছয়ের দাগে না কোন অঙ্কটা বলছিলি রে? হ্যাঁ রে, কোন অঙ্কটা? ছয়ের দাগেরটা। ছয়ের দাগের কি অসুবিধা হয়েছিল রে? পাঁচের দাগেরটা না ছয়ের দাগেরটা? কে সুব্রত বলছিস? ওকে, দেখি ম্যাথটাকে নিয়ে যাওয়া যায় কিনা, আবার চেষ্টা করি। লিঙ্কটাই কপি হচ্ছে বারে বারে। আচ্ছা, ছকটা আমি লিখি এখন। কি পদ্ধতি নিয়ে কথা বলেছি? ছয়েরটা? পাঁচেরটা নাকি? পাঁচেরটা বললে? হুম, পাঁচেরটা বলছে কি পদ্ধতি? যে কোনো পদ্ধতি। তুই কোন পদ্ধতি করতে ইচ্ছুক? কোন পদ্ধতি করতে ইচ্ছুক বল? গড় নির্ণয় কোন পদ্ধতি করব? সবাই বল, কোন পদ্ধতি করব? যে কোনো পদ্ধতি বলেছে, তো কোন পদ্ধতি করবো বল? আচ্ছা, সহজে যেটা হবে, যে কটা টেবিল লাগবে এটা তো ঠিক মতো, ঠিক আছে পরে আঁকে নেব। হুম। কি আছে? কি আছে বলতো? আমের সংখ্যা। তো আমের সংখ্যা এটা দেখা যাচ্ছে আমার লেখাটা? হ্যাঁ ঠিক আছে। হুম। আটা হচ্ছে বাক্সের সংখ্যা। বাক্সের সংখ্যা কি? সংখ্যাটাকে আমরা কিভাবে লিখি রে? এফআই দিয়ে, নাই? সো এফআই আমের সংখ্যা যেটা আছে, হুম, 50 থেকে মাইনাস না এটা, হ্যাঁ, 52। ওটা 50 মাইনাস নয়, এটা 50 থেকে 52, ওটা ইন্টারভেল একটা, ঠিক আছে, শ্রেণীসীমা। হ্যাঁ, ওটা মাইনাস নয়, এখান থেকে ওটা মানে 50 আর 50 52 মধ্যে কতগুলো বাক্স আছে সেটার সংখ্যা হচ্ছে 6টা। ঠিক আছে, এভাবে পড়তে হবে এটা। এরকম নেক্সট আছে কি? 54 থেকে 56, 56 থেকে সেম সেম ইন্টারভাল, 2 এর ইন্টারভাল থেকে, মানে জাস্ট হাইটটা কত, মানে ডিফারেন্সটা কত, 2, রাইট? 2 করে হচ্ছে না? তো এটা, তো
কত পর্যন্ত আছে রে? 58 থেকে 60, এটা লাস্ট, রাইট? সংখ্যাগুলো কত হচ্ছে? ভুল টুকলে বলবি, হ্যাঁ, নাহলে ভুল অ্যান্সার বেরোবে। 9, 16, 14, শেষ। আচ্ছা, এখন আমি নির্ণয় করবো কি বলতো, মধ্য, শ্রেণী, শ্রেণী মধ্যমা, ঠিক আছে, শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক, সেটাকে কিভাবে লিখতাম? xi, xi তো বলবি, বলবি রে, আছিস না নাই? তোদের জন্য অঙ্ক করছি। হ্যালো, কোথায় গেলি? সে থাকবি, থাকবি, ঘুমাস না, অনেক ডিটেলসে আমি বলছি নিশ্চয়। সিলেক্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ। আচ্ছা, এটা কি আছে বলতো, মধ্যকটা কি হবে বলতো? এটা 51, তাই তো? 51 হবে তো, বুঝতে পারলি না? 50 প্লাস 52 ডিভাইড বাই 2 কত হবে? 51। শুনতে পাচ্ছিস? দেখ, একটা জিনিস বলে দিই, দেখ মধ্যকটা নির্ণয় করবি, দেখ এই সেম সেম ইন্টার মানে সেম ভাবে আছে তো, 2 প্লাস 2 করে যাচ্ছে না, তো এটা কি করবি দেখ, যেহেতু এই দুটো সংখ্যা, ঠিক আছে, মাঝে 53 আছে, তারপর 54, তাহলে 53টাই হবে অ্যান্সার। মানে অ্যাকচুয়ালি গড় হিসাবে যেটা হচ্ছে না, যে মাঝের টার্মটা নিচ্ছি সেই হিসাবেই, ঠিক আছে। তো দেখবি এটা যোগ করে ভাগ করবি, তখন কি হবে বলতো, 55 আসবে। এটাও সেম ব্যাপার, ঠিক আছে, 57 আসবে। এটা কি হবে বলতো, 59 আসবে, ঠিক আছে। ছোট করে বলে দিলাম, কারণ কি অত গুণ যোগ ভাগ বিয়োগ কত করতে হবে না। তারপর কি নির্ণয় করতে হবে বলতো, এর সাথে এটা গুণ, মানে এক্স আই ইন্টু এফ আই, এইখানে করতে হবে, ঠিক আছে। তো এটা গুণ কর, কত হচ্ছে? 6, 30, তারপরে এটা গুণটা কর, আমি ক্যালকুলেটর করে নিই, ইজি হোক তাহলে। তাহলে 14, 53, তারপরে 16, 55। তোরা কিন্তু গুণটা করবি, হাতে কলমে করবি, নাহলে এটা অভ্যাসটা হারিয়ে যাবে, ঠিক আছে। তারপর কত আছে? 9 ইন্টু 57, 513। তারপর কত আসবে? 5 ইন্টু 59, তো 295, ঠিক আছে। এখানে সামেশন এফ আই এক্স আইটা বলো, এখানে সামেশন যেটা নির্ণয় করলাম, সামেশন এফ আই কত হয় সেটা বলো, কে বলতে হবে তাদের বল। 6, 6 প্লাস 14 প্লাস 16 প্লাস 9 প্লাস 5, 50 প্লাস, আচ্ছা হ্যাঁ, এটা কোন সংখ্যা মিস গেল? যোগটা দেখে নিস, 6, 14, 16, 9, 5, ঠিক আছে। আচ্ছা, এটা যোগটা করা আবার, এটা যোগটা করছি, ঠিক আছে। এটা 306 প্লাস 742 প্লাস 880 প্লাস 513 প্লাস 295। এটা একটু বোরিং বোরিং লাগতে পারে, কারণ কি এটা এমনই একটা ইয়ে, মানে এত ক্যালকুলেশন আছে, ঠিক আছে, ইজি ভাবে হবে না।
যৌগিক গড়টা কি হবে বল? যৌগিক গড়, এটা যৌগিক গড় অ্যাকচুয়ালি আমরা ভারযুক্ত যৌগিক গড়, তাই না? এক্স আই এফ আই আছে, তো এটা আমরা এক্স বার দিয়ে লিখবো। তো কি আছে, সামেশন এফ আই এক্স আই ডিআর বাই সামেশন এফ আই, এটাই সূত্র ছিল তো, যার অঙ্ক সে বল হ্যাঁ কিনা। রাইট, ঠিক আছে। দেখো না এটা অ্যান্সার কত আছে, এটা অ্যান্সার আছে। এই অঙ্কটাই আরো অন্যান্য অঙ্ক ইয়ে পদ্ধতি করো, যেটা আমাদের প্রত্যক্ষ পদ্ধতি, এটা তো প্রত্যক্ষ পদ্ধতি করলাম না, এটা প্রত্যক্ষ পদ্ধতি করলাম তো। এটা যৌগিক গড় প্রত্যক্ষ পদ্ধতি আর যৌগিক গড়ের মধ্যে কি তফাৎ ছিল রে? তফাৎ ছিল কিছু? তফাৎ সেরকম কিছু ছিল না। হ্যাঁ, ওটাকে তো প্রত্যক্ষ বলছিল রে মিঠুন। ওটা অ্যাকচুয়ালি নতুন, মানে যৌগিক গড়টা আমরা জাস্ট একটা একটা সংখ্যা যোগ করে ডিভাইড করছিলাম কতগুলো আছে, আর এখানে প্রত্যক্ষ কে কি বলছে, সেই ভারযুক্ত যেটা যৌগিক গড়টা না, সেটাকে নিয়ে কাজ করছে। তো ওটাকে প্রত্যক্ষ মানে প্রত্যক্ষ বলে, অ্যাকচুয়ালি ওই জিনিসটা এই জিনিসটা একই তো। ও কতবার আছে, কতবার আছে সেই জিনিসটা তুই গুণ করছিস, তবে তো এটা পাচ্ছিস কতবার আছে, তাই না? এক্স আই এফ আই, ওটা তো মিনিং করে। তো ক্লিয়ার হয়েছে এখানে, নাকি কোনো অসুবিধা আছে বল এখন পর্যন্ত? এখনো পর্যন্ত অসুবিধা আছে নাকি কোনো কিছু রিপিট করতে হবে? আর বাকিদের, বাকিরা অনিমা চ্যাটার্জি, তারপরে আশিস আচার্য, তো জয়ন্ত বাউরি, ঠিক আছে। অ- অসুবিধা, ঠিক আছে, অসুবিধা থাকলে বলিস, হ্যাঁ। এখানে কিন্তু লজ্জার কোনো বিষয় নেই, কারণ কি, দেখ আমি যদি শুরু থেকে পড়াতাম না, তাহলে জিনিসটা আরো ভালো হতো, ঠিক আছে। শুরু থেকে পড়ালে তো এটা অঙ্ক নিয়ে ভাবতেই হতো না, টেনশনই হতো না। বিষয়টা, বিষয়- বিষয়টা হচ্ছে অনেক কিছু জিনিস অনেক টিচার কিন্তু বলে না, আসলে ওদের কাছে সময় থাকে না বলার, অথবা বলার মানসিকতাও থাকে না, ঠিক আছে। অনেক সময় স্কিপ করে চলে যায়, শুধুমাত্র এখানে কি বলবে জানিস তো, তোদের হয়তো কিরকম করিয়েছে বলতো, জাস্ট সূত্র লিখেছে, কিছু অঙ্ক করেছে, ব্যাস শেষ, নেই, এরকমই তো হয়েছে। তো জিনিসটা কি, এটা এটা এখানে জানতে পারলে যে গড় সম্বন্ধে কি বলতে চাই, গড়টা জিনিসটা কি, এটা আমি বললাম, ঠিক আছে। তো এই অঙ্কটা তুই বলতে পারিস কল্পিত গড়, কল্পিত গড় সংক্ষিপ্ত বা বিচ্যুতি পদ্ধতিতে এই অঙ্কটা করতে পারিস, করতে পারবি? দেখাই, দেখ আমি কি বললাম, প্রত্যক্ষ, কল্পিত আর ক্রমবিচ্যুতি একই রকম আসবে, ঠিক আছে। আচ্ছা, বাকি যে কল্পিত গড় বা ক্রমবিচ্যুতি, ওটা কিন্তু এখানেও করা যায়, কিন্তু ওটা কি করব নাকি অন্য অঙ্ক যেটা আছে সেটা করব, বল। সুব্রত বলছিলি না, একটু রেসপন্স কর যে কি করব বল, নাকি এই অঙ্কটাই আমি দেখাবো, আর কল্পিত গড় পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতি বলতে পারিস কেউ, দেখাবো কিনা, দেখাবো কিনা, বল হ্যাঁ কিনা, নাহলে আমি পরে চলে যাচ্ছি মধ্যমা। হ্যালো, বল বল মিঠুন। মধ্যমাটা ঠিক আছে। লক্ষ্মী রানী, তোর নাম লক্ষ্মী? হ্যাঁ রে লক্ষ্মী। ও, আমাদের গাঁয়ের নাকি তুই?
কর্মীরাই পড়িস তো নাকি অন্য কোথাও? আচ্ছা আচ্ছা। আচ্ছা দেখ, আমরা মধ্যমা শিফট করছি, ঠিক আছে? তো মধ্যমা জিনিসটা কি? তো মধ্যমা মানে কি জিনিসটা বলতো? মধ্যমা মানে মাঝে। আর সবকিছু তো মাঝেরই নির্ণয় করছি না, সবকিছু মাঝেরই জিনিস নির্ণয় করছি আমরা। তো মধ্যমা, এখানে কিন্তু বিশেষ কিছু নেই। মধ্যমা অ্যাকচুয়ালি তোদের কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? কিছু নাম্বার যদি লেখা থাকে, কিছু গড় বা কিছু সংখ্যা লেখা থাকে, এলোমেলো সংখ্যা আছে ধরে নে, এরকম ভাবে, ঠিক আছে? এলোমেলো সংখ্যা আছে। আচ্ছা রিপিটেশন থাকতে পারে না? থাকবে না। কারণ কি, সেখানে আমরা ভারযুক্ত গড়ের হিসাবে কথা বলবো, ঠিক আছে? বুঝতে পারলি? যে 2 কে আমরা 2 ভাগে নিই, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো হ্যালো। যদি 2 কে 2 বার থাকে তাহলে আমরা 2 কে আর 2 বার দিয়ে গুণ করে ই করে করবো নাকি? শুনতে পাচ্ছিস কেউ? হুম। তো মধ্যমা জিনিসটা এখান থেকে দেখায় তোদের, বইটা কোথায়? হুম, দেখ মধ্যমা, মধ্যমা কি দেখ, 10, এটা কিছু ঊর্ধ্বক্রম সাজানো আছে। ঊর্ধ্বক্রম মানে বুঝিস কি? ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড় সাজানো, ঠিক আছে? যে কোনো তথ্য দিয়ে থাকবো না কেন, যদি ছোট থেকে বড় সাজাতে পারিস তাহলে সেটা কিন্তু মধ্যমা নির্ণয় করা যাবে। দেখ একটা জিনিস দেখ, আমাদের যদি এরকম এলোমেলো সংখ্যা থাকে না, ঠিক আছে? বলছি এটা ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এর মধ্যমা কত? এর মধ্যমা যদি এটার মধ্যমা যদি আমাদের দেওয়া আছে, ধরে নে মধ্যমা যদি আমাদের 7 দেওয়া থাকে, ঠিক আছে? মধ্যমা যদি 7 দেওয়া থাকে তাহলে কি এর ভ্যালু কত হবে? এর শর্ট কোশ্চেন হতে পড়তে পারে। তো কি করবি, কটা সংখ্যা আছে, যদি ঊর্ধ্বক্রমে সাজানো থাকে, এটা লেখা থাকে যে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, কে এর মান তো যা খুশি হতে পারে না? তো ঊর্ধ্বক্রমে সাজানো আছে মানে কি, 2, 2 থেকে বড় 3, 3 থেকে বড় 4, 4 থেকে বড় 5, ঊর্ধ্বক্রমে বলা আছে মানে এটা বলা আছে, ঠিক আছে? তো এটা মধ্যমান নির্ণয় করবো কি, কটা আছে সংখ্যা, 1 2 3 4 5 6, ছটা আছে। ছটা থাকলে কি হবে, তার মধ্যমান কোনটা হয়? ছটা থাকলে, ইভেন থাকলে বা যুগ্ম নাম্বার থাকলে সেইখানে কি করতে হয়, যুগ্ম নাম্বার থাকে তার মধ্যমা কি হয়, দেখ এক্স, এন প্লাস এন বাই টু তম প্লাস, এটা হচ্ছে এন প্লাস এন বাই টু প্লাস ওয়ান, এই মানটার মধ্যে গড় হিসাবে ধরতে হয়। গড় মানে কি, দুটো সংখ্যা গড় মানে কি, দুটো সংখ্যা যোগ করেন তাও দুই ভাগ, তাই তো? সেই হিসাবটা এখানে করতে হবে। তো তো এটা কি হচ্ছে বল, যে ঊর্ধ্বক্রম আছে তাহলে এটা ছোটা যেহেতু আছে তাহলে মাঝের সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে? এখানে কিন্তু কেটা পাচ্ছে না, তাই কেটা আমাদের এইখানে নিতে হবে, ঠিক আছে? তো মাঝের দুটো সংখ্যা হচ্ছে এটা, তাহলে এখানে হবে কে, এটা হচ্ছে 5, ঠিক আছে? বুঝলি? একটা সংখ্যা ধরো, এটা যেহেতু পয়েন্টে, পয়েন্টে মান তো হতে পারে না, তো সংখ্যাটাকে চেঞ্জ করে দিই, 4 কে ভ্যানিশ করে দিই, আর এখানে 7 বসিয়ে দিই, আর এখানে জাস্ট 10 করে দিই, ঠিক আছে? তো কটা সংখ্যা হচ্ছে বলতো, এটা ছোট সংখ্যা হচ্ছে, তাহলে কি হবে বল, তাহলে এই দুটো সংখ্যার গড় নিতে হবে, ঠিক আছে? যেহেতু ছোট আছে, 6/2 মানে কি 3, আর 6/2 প্লাস 1 মানে 3 প্লাস 1 4, তাই 3 নাম্বার আর 4 নাম্বার সংখ্যার গড় করতে হবে, তাহলে সেটা মধ্যমা হয়ে যাবে। তাহলে কে প্লাস 5/2, এটা হচ্ছে গড়, সেটাই হচ্ছে তার কি মধ্যমা, তার মধ্যমাটা দেওয়া আছে।
10। তাহলে এখান থেকে কি পাচ্ছি, কে প্লাস 5, আর এখানে নিচে আছে 2, তাহলে এদিকে নিয়ে গেলে কি হবে, গুণ হয়ে যাবে, 2 গুণ 10 মানে 20, আর কে 21, তাহলে কি হবে, 5টা এদিকে নিয়ে গেলে 20 মাইনাস 5 হয়ে যাবে, যেহেতু 5 আছে প্লাস 5 এদিকে নিয়ে গেলে মাইনাস 5 হয়ে যায়, তো এটা বিয়োগ করলে কি হবে 15, তা অ্যান্সার হবে 15। ঠিক আছে, তো অঙ্কটা কিন্তু ফর্ম কিন্তু ঠিকঠাক হয়নি, ঠিক আছে, এখানে কিন্তু এখানে 15 কি করে আসবে বল, ঠিক আছে, তো এরকম করে নির্ণয় করবি, ঠিক আছে, অঙ্ক যারা দেবে তারা কিন্তু এসব দেখেই দেবে, বুঝলি, বোঝা গেল। আচ্ছা, মধ্যমা যখন যদি x1 এরকম করে xn, nটা আমাদের যদি অড সংখ্যা বা অযুগ্ম অযুগ্ম সংখ্যা হবে, যেটা আমাদের বলা হয় অড নাম্বার, ঠিক আছে, অড নাম্বার যদি হয় তাহলে যেখানে মাঝের সংখ্যাটা থাকবে না, তাহলে n প্লাস 1/2, এই সংখ্যাটা এততম যে সংখ্যাটা, সেই সংখ্যাটাই হবে তার মধ্যমা। কিন্তু একটা রেস্ট্রিকশন কি, এইগুলো কিন্তু একটা ঊর্ধ্বক্রমে বা অধক্রমে, ঠিক আছে, সাজানো থাকতে হবে, এইভাবে সাজানো থাকতে হবে, ছোট থেকে বড় হিসাবে যাবে। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে, তাহলে এটা হচ্ছে মধ্যমা। তো এটা আর হচ্ছে যদি অড, এই যদি আমাদের ইভেন হয় বা এটাকে বলা হয় যুগ্ম, যুগ্ম যদি হয় সে তখন কি হবে, আমি সেটাই বললাম যে n/2 করলি এই সংখ্যাটা এততম সংখ্যা, ঠিক আছে, প্লাস n/2 প্লাস 1 এততম সংখ্যাটা, তাকে গড় করতে হবে, মানে দুই ভাগ, th মানে তম, ঠিক আছে, তম, th মানে তম, এটা হচ্ছে তার মধ্যমা, ঠিক আছে, মধ্যমা, বুঝলি, সবাই বুঝতে পারলি, ক্লিয়ার হয়েছে। কিন্তু একটা রেস্ট্রিকশন কি, যখন x1 x2 এগুলো কিন্তু ঊর্ধ্বক্রমে অথবা উল্টো দিকে হতে পারে, মানে x1 এরকম হয়, যে কোনো একটা, এটা অথবা এটা, এই ফর্মে তোকে সাজাতে হবে ফার্স্ট, যদি না সাজাস তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে, তার নিশ্চয়ই চাইবি না যে ভুল হোক, তারপরটা দেখ। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যখন এভাবে যখন থাকে যে যে এরকম আমরা যে ছকটা যে অঙ্কটা করলাম সেই ছক তৈরি করে, ঠিক আছে, এভাবে যদি অঙ্ক থাকে তার মধ্যমা কি করে হবে, কার তার মধ্যমা আমরা কিভাবে নির্ণয় করবো, এই যে, ঠিক আছে, তো কি করে এই তখন আমরা কিভাবে নির্ণয় করি, তোরা খাবার খাওয়ার টাইম হয়ে গেছে তোদের কেউ কারুর, হ্যাঁ রে, খাবার খাওয়ার টাইম হয়েছে, হ্যাঁ, সেখানে আচ্ছা, মধ্যমা যে নির্ণয় করার যে সূত্রটা সেটা অ্যাকচুয়ালি লিখে রাখ, যে মধ্যমা, তাহলে মধ্যমা জিনিসটা বুঝলি, আর ওই যে আমাদের যে ছকটা, সেই ছকের মাধ্যমে যখন আমরা মধ্যমা নির্ণয় করব, তখন আমাদের এই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। এই দেখ একটা এক্সাম্পল দেখ, এখানে দেখ 40, ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য, একটা বল আছে, বলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে কি 44 মিলিমিটার, তো 12টা বল আছে, 45-এর উপরে এটা আছে, 45-এর উপরে 12 প্লাস 15, ঠিক আছে, এটা এইখান থেকে নিচ্ছে, তাহলে এটা প্লাস এটা, বুঝতে পারলি যে 44 ব্যাসের, ঠিক আছে, কোনো যদি বল থাকে সেটা হচ্ছে 12টা আছে, হ্যাঁ, মানে 44 45 মানে 45 পর্যন্ত ব্যাস যুক্ত বলের সংখ্যা হচ্ছে এই দুটো, ঠিক আছে, 15 প্লাস 12, ঠিক আছে, সেরকম 46 পর্যন্ত এর তিনটে যোগ, ঠিক আছে, এই যে উপর থেকে আমরা যোগ করে করে আসছি না, উপর থেকে একটা একটা প্যাটার্ন লক্ষ্য করছিস, যে উপর থেকে আমরা যোগ করে করে আসছি, এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত, বা এর থেকে কম, মানে 45 থেকে কম, 46 থেকে কম,
এটা আমার আগের সংখ্যাগুলো কি করছি, যোগ করছি, তাই তো? হুম, যখন এই যে উপর থেকে আসছে না, সেটা হয় বলা হয় ক্ষুদ্রতর সূচক। এই যে নামটা লেখা আছে, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, এই অঙ্কের ক্ষেত্রে বোঝাচ্ছি লক্ষ্মী, বুঝলি? রিয়া, বুঝতে পারছিস তো? তো এই যে পরিসংখ্যা লিখলাম, দেখ এখানে কতগুলো আছে, ঠিক আছে? এটা এন এর মান কত হচ্ছে, 100। এটা একটা ইভেন নাম্বার, রাইট? তো ইভেন নাম্বার কি, এই 100 কে তুই 2 দিয়ে ভাগ করবি 50 পাবি, তারপরের যে সংখ্যা সেটা হচ্ছে 51। ঠিক আছে, 50 আর 51তম যে সংখ্যাটা, সেখানে এখানে দেখছি যদি চাষ দেখ 46, 50তম যেটা হচ্ছে 50তম, 50 আর 51, ঠিক আছে? 50, 50তম সেটা হচ্ছে কি 46, 46, ঠিক আছে? এখানে হচ্ছে সংখ্যাটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্যটা বলটা হচ্ছে 46। আর 51তম, 51তম কি হবে রে? 51টা কোথাও নেই তো এখানে, তো কি হবে বল? এইখানে দেখ 47 পর্যন্ত, ঠিক আছে? 47 পর্যন্ত, তাহলে এখানে কত হচ্ছে 70, তাহলে 51 এদের মাঝে আছে, তাই না? 51 এদের মাঝে থাকবে তো, এদের, হ্যাঁ 51টা এদের মাঝে আছে, তার মানে এই এই দুটো সংখ্যাকে নেওয়া হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্লিয়ার হচ্ছে এটা, নাকি আবার বলবো? সবার ক্লিয়ার হচ্ছে কি? মিঠুন, মিঠুন, ঠিক আছে, এসব এটা, এটা কত নাম্বার থাকে তোরা জানিস কি কেউ? কি দেখ, এখানে অনেকজন আছিস যারা চাইছে যে আমার শুধু পাস করাটাই হলেও ব্যাপার। তো এই যে অঙ্কগুলো নাই, এগুলো কিন্তু ছাকা নাম্বার ওঠে। ঠিক আছে, এই অঙ্কগুলো যদি নামাতে পারিস, তাহলে তোর নাম্বারটা কিন্তু 4 নাম্বার বাড়িয়ে যাবে। আরো কিছু কিছু থাকে, মোট কত নাম্বার থাকে রে মিঠুন, 12 নাকি? হ্যাঁ, 12 নাম্বার থাকে, তো খারাপ না, নাম্বারটা ভালো। তো এবারে দেখ, এখানে কি হলো, 46 আর 47-এর গড়টাকে নির্ণয় করো, তাহলে এটা মধ্যমা পেয়ে গেলাম, পেলাম তো? আচ্ছা, আচ্ছা, এই যে মানটা যেটা বললাম না, এই যে 46.5, মানে এই 46.5টা যদি বলা হয় না, এই যে বলছে যে নিয়ামত চাচার দোকানে 100টি বলের বলে বেসের দৈর্ঘ্য মধ্যমা হচ্ছে 46.5 মিলিমিটার, ঠিক আছে? তা এটা বলা মানে কি, যে 46.5-এর ব্যাসের ওর থেকে কাছাকাছি কিন্তু ব্যাসের কিন্তু বলগুলো আছে, যদি 100টা বল তোলা হয় তাহলে কিন্তু ওগুলো থাকবে। তো দেখ, 46.5, 46.5-এর থেকে কাছাকাছি সব নাম্বার গুলো আছে, ঠিক আছে? তো একটা তো বাদ চলে যেতে পারে, কিন্তু এটা অনেক বেশি বড়। কাছে বলতে কতটা কাছে, নাকি? কাছাকাছি বলতে পারে, কিন্তু বেশি দূরে হয়ে গেল, যেমন 1000-এর উপরে যেমন না ডিফারেন্সটা হয়, ঠিক আছে? বোঝা গেল সবার? হ্যাঁ রে, বোঝা গেল। আচ্ছা, দেখ আমি কিন্তু টাইম নিয়ে বুঝাচ্ছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোরা নিতে পারবি কি না, কতটা কতটা নিতে পারবি, এটা হচ্ছে ব্যাপার। আহ, আর কি বলবো? 8 নাম্বার মানে দুটো কোয়েশ্চেন থাকে এটা, ঠিক আছে? 4 4 8। তো এভাবে করতে হবে এটা। দেখ মধ্যমাটা বলে দিলাম, ঠিক আছে? আর এদিকে সংখ্যাগুরুটা থাকলো,
অজাইবটা থাকলো, অজাইবটা বলছে নাকি আগের বছর পড়েছি, ঠিক আছে। তো এখন কি অজাইবটা করবি নাকি অজাইবটা ছেড়ে দেবো? হ্যাঁ রে। হ্যাঁ, দেখ এই যে মধ্যমাটা না, এই মধ্যমা যে ফর্মুলাটা, এটা কিন্তু এই যে ছক থাকবে না, এই যে ছক, এই যে এটা ইন্টারভেলের মতন, জাস্ট 75 থেকে 85, হ্যাঁ, এই যে ইন্টারভেলের মধ্যে, সমান ইন্টারভেলের মধ্যে থাকবে, ঠিক আছে। তখন কিন্তু এগুলো এটাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, মধ্যমাটা, তখন কিন্তু এটা অ্যাপ্লাই করবে। তার আগে কিন্তু ওটা ওইভাবেই করতে হবে, মানে যদি না থাকে এই ফর্মুলাটা, ঠিক আছে। তো ফর্মুলা বসে বসে তো অঙ্ক করে পারিস, ভালো পারবি না, এটা বোঝার কিছু নেই। বোঝার যেগুলো ছিল সেগুলো বলে দিলাম আজকে সবই, ঠিক আছে। সংখ্যা কুরুটা, অজাইবটা, অজাইবটা কিছু নেই। অজাইবটা সিম্পল, এই যে বৃহত্তর সূচক, এই যে আমরা যোগ করে যাচ্ছি, হুম, এই যে ফর্মুলা, ফর্মুলা এটা মধ্যমা, এগুলো এই অঙ্ক কিছু আটকালে বলিস, হ্যাঁ, আমি অঙ্ক আজকে করবো না। আচ্ছা, অজাইবের একটা ব্যাপারটা বলে দিই, যে এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে জাস্ট লিস্টিং করেছে, দেখ এখান থেকে যদি পড়ে যাখিস, যে এই যে অজাইবের একটা চিত্র আসছে, তোরা তো পড়েছিস, টিউশনে পড়েছিস তো, তাই না, যে অজাইব, এই যে এর পয়েন্টিং করা হয়েছে, ঠিক আছে, পয়েন্টিং করার পরে একটা কার্ভ পেয়েছি, এটা একটা বক্ররেখা পেয়েছি। তো বক্ররেখা পাওয়ার পরে যেটা আমরা ক্যালকুলেশন করলাম রে, ঠিক আছে, মধ্যমা, এই যে মধ্যমার যে ভ্যালুটা আমরা যদি এখানে জানতে পারি না, 1 মিনিট, কোথায় যেন, এই যে এখানে, যেহেতু n/2 হচ্ছে 25, ঠিক আছে, যেহেতু এটা ইভেন নাম্বার এনটা, তাহলে কি হবে, 25 আর 26-এর মাঝামাঝি যেটা থাকবে, ঠিক আছে, 25 আর 26, 25 আর 26, এই দেখ 25 আর 26 এই মাঝামাঝি আছে তো, ঠিক আছে। ওদের যে সংখ্যা 25 আর 26 এখান থেকে পেয়ে যাবি, সেই সংখ্যাটা এখানে পয়েন্টিং করলি, পয়েন্টিং করলে কি, পয়েন্টিং করার পরে তুই জাস্ট একটা স্ট্রেট লাইন টেনে দিলি, আর এখানে কার্ভটা যেখানে ছেদ করবে না, সেটাই হবে তার মধ্যমা, এখানে কিন্তু সেটাই হবে তার মধ্যমা, বুঝলি। এটা হচ্ছে অজাইব, সিম্পল বলে দিলাম, এটা অজাইব। পরের দিন আমি অঙ্ক করবো, ঠিক আছে, তুই একটা স্ট্রেট লাইন টানবি, এবং কি একটা, কি বলে, একটা ভার্টিক্যাল লাইন, মানে জাস্ট একটা লম্বা লাইন যেখানে ছেদ করেছে, তা দেখবি যে এক্স অ্যাক্সিসে এখানে যেখানে ছেদ করেছে সেই মানটাই হচ্ছে আমাদের মধ্যমা, ঠিক আছে। এটা একটা অজাইব, অজাইবের সাহায্যে আমরা নির্ণয় করলাম। এবারে আমরা যে ক্ষুদ্রতর সূচক আর বৃহত্তর সূচক আমরা পড়ছিলাম, ঠিক আছে, সেখানে দেখছি, ঠিক আছে, সেখানে যখন দেখছি দুটো ধরনের, একটা ক্ষুদ্রতর সূচকে একটা গ্রাফ, একটা গ্রাফ পাবো, একটা বৃহত্তর সূচকের গ্রাফ পাবো, তখন দুটো যদি আঁকা হয়, তো একটা জায়গায় তারা মিট করবে, ঠিক আছে, কাট করবে, সেই কাট অংশটাই হচ্ছে আমাদের মধ্যমা, ঠিক আছে। আর সংখ্যাগুরু, সংখ্যাগুরুটা হচ্ছে, দেখ সংখ্যাগুরুটা হচ্ছে বিশেষ করে সংখ্যাদের মধ্যে সে সব থেকে বড়, মানে বেশি সংখ্যায় থাকবে, সংখ্যাগুরু মানে ওটাই, ঠিক আছে। এখানে যেমন দেওয়া আছে, দেখ যে কোন সংখ্যাটা বেশি দেওয়া আছে, দেখ 4 সংখ্যাটা কিন্তু 5 বার আছে, তাহলে তাহলে 4টা হবে কি সংখ্যাগুরু, ঠিক আছে, বেশি সংখ্যায় থাকবে, ক্লিয়ার, মানে এটাই ধারণা। এবারে আমাদের সূত্র তো আছেই, সূত্র সাহায্যে সবাই অঙ্ক করবে, ঠিক আছে। এই যে সূত্র, বড় দেখে একটা সূত্র, এটা কিভাবে মনে রাখবি, একটা অঙ্কের সাহায্যে আমি কালকে বলবো তখন, ঠিক আছে। আচ্ছা, কবে করলে ভালো হয়? দেখ জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, সবটা, এবার শুধুমাত্র অঙ্ক করতে হবে। বল এবার কবে করলে ভালো হতো, বল। হ্যালো, কেউ আছিস? বুধবার? সবার কি একমত? সবার কি একমত? অনিমা চ্যাটার্জি, তারপরে এদিকে আছে কে, এই কেউ নেই তো আর রে, আশিস, আশিস বললি না, আশিস,
হ্যালো, শোনা যাচ্ছে না। লিখতে পারিস, এখানে লেখা যাবে, ঠিক আছে, এখানে লেখা যাবে, দেখবি। আমি লিখলে তোরা দেখতে পাবি কিনা জানি না। দেখ, লেখা যায় এটা, ঠিক আছে। আচ্ছা, একটু গ্রুপে আমি তাহলে আলোচনা করে বলে দেবো, ঠিক আছে। নেক্সট টাইম কল করবো, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের মতন থাক তাহলে নাকি। তোরা কবে, তোরা কখন করবি সেটা একবার মেসেজে একবার বলবিস, ঠিক আছে। ঠিক আছে, মানে আমি আমি চাইছি যে তোরা তোরা ভালো রেজাল্ট কর, কারণ কি আমাদের কর্মী থেকে অনেকজন রেজাল্ট অতটা ভালো করে না এবার, ঠিক আছে। ভয়, এটা তো ভয় লাগে নাকি অঙ্ক করতে? ভয় লাগে কারণ কি তোরা আহ, এটা প্রপার প্রপার ভাবে তো বুঝিস না, ঠিক আছে। দেখ অঙ্কগুলো, দেখ উত্তরটা মিললে ওইটা যে প্রথমে যে অঙ্কটা করলাম সেই অঙ্কের উত্তরটা মিলিছে, ঠিক আছে। আমি কিছু করলাম না, শুধুমাত্র ফর্মুলাটা ফেললাম, এইরকম ধরনের করা হয়। ফর্মুলাটা ফেললাম, ফর্মুলা ফেলে নিয়ে অঙ্কটা করলাম। তুই জাস্ট যদি না কিছু বুঝিস, যদি না এখনো বুঝতে পারিস, এখনো বলতে পারিস আমাকে, ঠিক আছে। আর যদি না বুঝতে পারিস বা মানে সেরকম কিছু জটিল লাগে, তাহলে তুই সূত্র সাহায্যে মুখস্থ রাখবি, যে কি কি পদ্ধতি বলেছে, এই পদ্ধতির জন্য এই সূত্রটা মনে রাখবো, ব্যাস, কাজ শেষ হয়ে যাবে। আর যে ছোট যে অঙ্কগুলো, ছোট ছোট অঙ্কগুলো, ঠিক আছে, সেগুলো আমি করে দেবো। তোর বইয়ে কিন্তু ছোট ছোট অঙ্কগুলো আছে, ছোট ছোট অঙ্কগুলো অ্যাভয়েড করিস না, ঠিক আছে। বড় বড় অঙ্কগুলো করছিস, ঠিক আছে, কিন্তু ছোট ছোট অঙ্কগুলো করিস, কারণ কি ছোট থেকে অঙ্কগুলো না অনেক নাম্বার টানে, ঠিক আছে। তো ম্যাথে মানে বড় অঙ্কই করে সবাই, কিন্তু ছোট অঙ্কগুলোর দিকে দেখবি একবার। আমি যেটা ভুল করেছিলাম এক সময়, ঠিক আছে। তো ছোট অঙ্কগুলো দেখতে হবে, সবগুলো দেখতে হবে করে। আর তোদের সাজেশন তো তো চলেই গেলি অনেকজন, তাহলে তোদেরকে একটা বলতাম। রনি আছিস? হ্যাঁ, রনি আছিস, রনি? না দেখ এখন, ঠিক আছে, আমি পরের দিনেই বলবো তাহলে, ঠিক আছে। চল তাহলে, ঠিক আছে, রাখি তাহলে। হুম, ঠিক আছে, লিফট করে যা।